নমস্কার। এই লাইভটির অপেক্ষা অনেকেই করছেন। শিরোনাম দেখে নিয়েছেন, তামাক যখন ওষুধে। টোব্যাকো, তামাক, এবং এই টোব্যাকো থেকেই যে প্রাকৃতিক রাসায়নিক, তার নাম নিকোটিন, আমরা সবাই জানি। এই বিষয়ে আজকের ভিডিও, আজকের লাইভ বলাই বাহুল্য। মূল স্রোতের বিরুদ্ধে এই জাতীয় লাইভ ভিডিও অবশ্যই তথ্যপূর্ণ। আমি বিভিন্ন জার্নাল থেকে, গবেষণা থেকে পড়ে শোনাবো আপনাদের, এবং লিঙ্কও দিয়ে দেব। বাংলা ভাষায় আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। যাই হোক, তবে মন উন্মুক্ত করে শুনবেন, প্রশ্ন করবেন, জানবেন, আরও জানার চেষ্টা করবেন। আমি ওই যে কিছুদিন আগে লিখেছিলাম যে মেনে মানুষ হওয়ার চাইতে জেনে জানোয়ার হওয়া ভালো। এই যে সিস্টেম চলছে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে সবাই মেনে নিচ্ছে, মানে মানতে মানুষ সব কিছু মেনে নিচ্ছে। ভ্যাকসিন, ডিজিটাল আইডি, সব কিছু যা যা বলা হচ্ছে বিনা প্রশ্নে লাইন দিয়ে মানুষ মানছে। তাই মানতে মানুষ, কিন্তু আমরা প্রশ্ন করছি, জানার চেষ্টা করছি। তাই জানতে জানোয়ার কেন? এই তথাকথিত ও সভ্য সমাজের কাছে, ভদ্র লোকের কাছে আমরা জানোয়ার। তাই অনেক মুখে না বললেও অনেকে মনে মনে বলেন অসভ্য, বর্বর, ইত্যাদি। তো এই কারণেই আমি এই শব্দটি ব্যবহার করলাম। যাই হোক, তাতে কোনো সমস্যা নেই। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভটির তথ্যে যাওয়ার আগে, স্টাডিতে যাওয়ার আগে, আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি, যা দেখেছি ছোটবেলা থেকে। ছোটবেলাতে দাদুকে দেখতাম হুঁকো টানতে, এবং মাঝে মধ্যেই বিড়ি। দাদু প্রায় 90 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, এবং দুই ঠোঁটের মাঝখানে বিড়ি প্রজ্বলিত মৃত্যুর আগের দিন বা তার আগের দিন পর্যন্ত ছিল, আমি জানি। এবং দাদুকে আমি দেখেছি 80-85 বছর বয়সেও, যখন আমার তার সঙ্গে সাক্ষাৎ হতো, তার স্মৃতিশক্তি অটুট। তিনি সবাইকে চিনতে পারতেন, সতেজ ছিলেন, হাঁটাহাঁটি করতেন, সক্ষম ছিলেন। এবার আসি বাবার কথা। জ্ঞান হওয়ার পর থেকে আমি বাবাকে বিড়ি টানতে দেখেছি। বিড়ি কখনোই আমি বাবার ঠোঁটে সিগারেট দেখিনি, কোনো দিনও দেখিনি। তো মা মাঝে মাঝে বাবাকে বলতেন, মানে শুনেছি, আমিও যে কৌতূহলী ছিলাম না তা নয়, কিন্তু প্রশ্নটা করতে পারিনি। কি বলতেন? যে তুমি ব্যাংকে চাকরি করো, তোমার বন্ধু বান্ধব সবাই সিগারেট খায়, তোমার কলিগেরা সবাই সিগারেট মানে ধূমপান করে, তোমার একটা সভ্যতা জ্ঞান নেই, একটা স্টেটাস নেই। ছি, তুমি সামনেও, লোকের সামনে যেখানে যাও সব জায়গাতেই, আরে বাইরে অন্তত সিগারেট টানতে পারো।
কিন্তু বাবার হাসতে হাসতে উত্তর দিতেন, এসব কি তুমি বুঝবে? বোঝার আগ্রহ আছে? এই পর্যন্ত। তখন আমি অত্যন্ত ছোট, তো এই ব্যাপারগুলো মাথার মধ্যে ঘুরপাক খেত। এবং আমি দেখতাম গ্রামে গঞ্জে, আমাদের গ্রামে ৮০ বছর ৮৫ বছরের বৃদ্ধ, তারাও বিড়ি টানতেন, বা অথবা শাল পাতায়। মাহাতো সম্প্রদায়ের মধ্যে দেখেছি, আমার বন্ধু ডুডু মাহাতো ছিলেন, আমাদের গ্রামে মাহাতোদের সঙ্গেই আমাদের বসবাস ছিল। শাল পাতায় তামাক জড়িয়ে নিজেরাই তারা বিড়ি বানিয়ে নিতেন শাল পাতায়। এমনিতে আপনারা জানেন যে কেন্দু পাতা ব্যবহার করা হয় তো বিড়িতে, কিন্তু কেন্দু পাতা তো আমাদের গ্রামে পাওয়া যেত না, তাই শাল পাতা দেখেছি। তারাও সুস্থ ছিলেন। তবে হ্যাঁ, মানুষ তো অমর কখনো নয়, অসুস্থতা তো সব মানুষের মধ্যে থাকেই। কিন্তু বর্তমানে আমি যেসব লোকজনের যে হারে অসুস্থতা দেখছি চারপাশে আধুনিক সভ্য মানুষের মধ্যে, সেই তুলনায় আমার শৈশবে আমার আশপাশের মানুষের মধ্যে অসুস্থতা দেখিনি, বিশ্বাস করুন, দেখিনি। তো প্রকৃতির সঙ্গে ছিলাম, প্রকৃতির কাছাকাছি ছিলাম আমরা সবাই। এটা তো গেল আমার ছোটবেলার অভিজ্ঞতা। এবার চলে আসুন 2017 সালের গল্পে। বেশি দিনের কথা নয়, আমি ইউরোপ যাব, সব ঠিকঠাক হয়ে গেছে। প্রকাশক স্পেন, নরওয়েজিয়ান, তিনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে প্লেনের টিকিট পাঠিয়ে দিয়েছেন, রিটার্ন টিকিট, সেখানে থাকার ব্যবস্থা, সবকিছু তৈরি ঠিক হয়ে গেছে। ভ্রমণ সূচি কি কি হবে সবই ঠিক হয়ে গেছে, আপনারা জানেন, সেগুলো ঠিক করতে হয় আগে থেকে। সেখান থেকে একটি বই বেরোনোর কথা ছিল, আবার সেটাও ঠিক হয়ে গেছিল। তো এবার তো বইটির নাম ইজ লাভ স্টুপিড, আপনারা জানেন। সেই সময় স্পেন আমাকে একটা অনুরোধ করে যে স্বাভাবিক এই দেশ থেকে যাচ্ছি, কিছু নিয়ে যেতে যদি চাই, উপহার বা কিছু। তিনি কি উপহার চেয়েছিলেন? বিড়ি। তিনি বিড়ি উপহার চেয়েছিলেন। ওই যে টোবাকোর একটা লিমিট থাকে, যত খুশি ক্যারি করা যায় না প্লেনে, সেই লিমিট মেনটেন করেই, যতদূর আমার মনে পড়ছে 175 গ্রাম বা এইরকম, আমার ঠিক মনে নেই এখন, এদিক ওদিক হতে পারে, সেই মাপের পুরোটাই বিড়ি নিয়ে গিয়েছিলাম তার জন্য। তিনি কি খুশি! তখনও আমার মধ্যে ওই ব্যাপারটা উঁকি মেরেছিল যে এরকম একটা সভ্য দেশ, এগিয়ে থাকা দেশ, সেখানে একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক, তিনি হঠাৎ বিড়ির খোঁজ করছেন কেন? এ বিষয়ে চক্রবহ দিনরাত্রি, যেটা আমার ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতার ওপরে কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল, পুরোটাই তো নয়, তো আমার যেটা প্রকাশিত হয়েছে আপনারা পড়েছেন, ধর্ম, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় সেখানে রয়েছে, এই বিড়ির ব্যাপারটাও সেখানে স্থান পেয়েছে। তো আমি ইউরোপে যাওয়ার পরে, আমি যখন এই ফ্রান্স থেকে শুরু করে এই দেশগুলো ঘুরলাম, আমি নিজের চোখেও দেখলাম যে মানুষ কিভাবে প্রকৃতির কাছে ফিরে যাচ্ছে। ওরা তো আগে ভুক্তভোগী। যাই হোক, তাহলে এই যে বিড়ি মানে কি? সেটা টোব্যাকো, কেন্দু পাতায়, তাই তো, বানানো হয়। পাতাটাও প্রাকৃতিক, টোব্যাকো যেটা নিকোটিন সেটাও প্রাকৃতিক। বেশ, আচ্ছা, এবার প্রশ্ন করুন যে এই যে টোব্যাকো যেটা বিড়িতে ব্যবহার হয়, সিগারেট তো অনেক পরে এসেছে। আপনারা জানেন যে মোটামুটি ভাবে পঞ্চদশ শতাব্দীতে বা 16th সেঞ্চুরি এরকম সময়ে কিছু মানুষ ওই
স্পেনের সম্ভবত ওই কাগজে মুড়ে তামাক মুড়ে খাওয়া মানে ধূমপান করা শুরু করলো। সেখানে তো আর পাতা ফুতি পাওয়া যেত না, সেটা মডার্ন সিগারেট নয়। কিন্তু তারপরে আরো পরে 1881 খ্রিস্টাব্দে বানসাক সিগারেট মেকিং মেশিন বলে একটা মেশিন তৈরি হয়। সেখানে একসাথে অনেকগুলো সিগারেট বেরিয়ে আসতো, রোল করে বেরিয়ে আসতো। সেটাও কিন্তু আধুনিক সিগারেট নয়, রাসায়নিক দিয়ে আসবো। সিগারেটে এখন কি কি রাসায়নিক ব্যবহার হয়, সেটা কি, গল্পটা কি, আসলে গল্পটা টোব্যাকোর দোষ না সিগারেটের দোষ, সেটা আসবো। তো সেখানে আমরা দেখতে পেলাম 1913 খ্রিস্টাব্দে ক্যামেল বলে যে ব্র্যান্ডটা যাত্রা শুরু করলো সিগারেটের, ক্যামেল, ওটাই হলো আধুনিক সিগারেটের প্রথম ব্র্যান্ড 1913 খ্রিস্টাব্দে। তো তার আগে কি মানুষ ধূমপান করতো না? অবশ্যই করতো। এই যেমন আমাদের দেশে বিড়ি আছে, ছিল অনেক আগে থেকেই, তেমনই ল্যাটিন আমেরিকায় টিউব মানে নল খাগড়া, যেগুলো ফাঁকা ফাঁকা যে টিউব থাকে আর কি, বা টিউব বলা হয়, নল খাগড়া জাতীয় উদ্ভিদের মধ্যে তামাক ভরে ধূমপানের রেওয়াজ ছিল। ছিল। আসুন আমরা একটু ইতিহাসে যাই, তারপরে আমরা এক এক করে একটু একটু করে এগোতে থাকবো। আমরা টোব্যাকো, নিকোটিন, সর্বনেশে, উপকারী, কোনটা কি, কোনটা সত্যি, কোনটা ভুল, কোনটা মগজ দোলাই, কোনটা মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে সুস্থ থাকতে সাহায্য না করে মানুষকে ভয়ানক রাসায়নিকের খপ্পরে ফেলে দেওয়ার চক্রান্ত, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। 12,300 বছর আগে, বা আমরা মোটামুটি ভাবে বলা যেতে পারে খ্রিস্টপূর্ব 5000 খ্রিস্টাব্দেই চাষ হতো টোব্যাকোর। কোথায়? ল্যাটিন আমেরিকায়, উত্তর এবং দক্ষিণ আমেরিকা উভয়ই আমরা দেখতে পাচ্ছি, ইতিহাস বলছে। সেটা আমি জানতাম আগেই, আমি আগেই খোঁজ খবর করেছিলাম। কারণ বাবাকে এবং দাদুকে এবং চারপাশের যে পর্যবেক্ষণ দেখে রেখে আমি বুঝতে পেরেছিলাম যে বিড়ি বা টোব্যাকো এটা ক্ষতিকর আদৌ কিছু নয়, কারণ আমি নিজের দাদুকে দেখেছি। এবং আমি এটা উপলব্ধি করেছিলাম, আমার বিচক্ষণতা এবং পর্যবেক্ষণ প্রজ্ঞা যেটাই বলুন, যে টোব্যাকোর অনেক বেনিফিশিয়াল দিক আছে, অনেক উপকারী দিক আছে, বিশেষ করে নিউরোলজিক্যাল ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে, সুস্থতার ক্ষেত্রে, স্নায়ুর ক্ষেত্রে বেনিফিশিয়াল এফেক্টস আছে। সেগুলো চেপে দেওয়া হয়েছে, চেপে দিয়ে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে, যাতে করে অন্য উদ্দেশ্যটাকে আমরা ধরতে না পারি। জায়নিস্টদের মধ্যে অতুলনীয়। কিন্তু সমস্যা কি বলুন তো? তাহলে এতদিন আমি ব্যাপারটা আমার মধ্যে থেকেও, উপলব্ধি করেও, ঠাকুরদাকে দেখে, বাবাকে দেখে, ভেনকে দেখে, ভেনের আকুতিকে দেখে, চারপাশ দেখে আমার মধ্যে থাকলেও কেন আমি এ বিষয়ে লাইভ করিনি? কয়েকজন পরিচিত চেনা মানুষ যারা সহযোদ্ধা, তারা জানেন, বিড়ির কথা তাদেরকে বলেছি। কিন্তু এইভাবে পাবলিকলি লাইভ করতে গেলে কি লাগে বলুন তো? বিশেষ করে এখন তো চারদিকেই ব্রেন ওয়াশড ভদ্রলোক, ভদ্রমণ্ডলী, যারা মূল স্রোতের অনুসারী হয়েই চলতে চান, তাদের সামনে একটা লিঙ্ক দিতে হয়। রিসার্চ লিঙ্ক চাই, লিঙ্ক তারা চাই, বলবে লিঙ্ক কোথায়, লিঙ্ক। তাই আধুনিক ফার্মার, হ্যাঁ, সেই লিঙ্ক যতক্ষণ না আমি হাতে পেলাম, আমি পেলাম,
খোঁজাখুঁজি করতে করতে পেলাম, ততক্ষণ পর্যন্ত তো এই ধরনের কোট আনকোট বিতর্কিত বিষয় নিয়ে লাইভের প্রশ্নই আসে না। আসে কি? এ বিষয়ে আমি যথেষ্ট যত্নপরায়ণ, তথ্য সংগ্রহ করি, পাই, তারপরই এই ধরনের বিষয় নিয়ে প্রকাশ্যে আসি, লাইভ করি। তো আজকে এই রকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ জার্নালের লিঙ্ক আপনাদের এই ফেসবুক লাইভের পরে কমেন্ট বক্সে দিয়ে দেব, এবং ইউটিউবেও তো দেবই এটা। হ্যাঁ, আমি ইউটিউবের যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অভিনন্দন জানাই যে এই গতকালই আমার ভিউইং আওয়ার্স ইউটিউবে 1 লক্ষ ঘন্টা অতিক্রম করেছে। প্রায় এই 1.5 বছর আনুমানিক সময়ের মধ্যে এই 1 লক্ষ ঘন্টা, বিশেষ করে আমি যেরকম ভাবে বক্তব্য রাখি, কোনো রকম রংচঙের গল্প নেই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই ট্রেনের আওয়াজটুকু শুধু থাকে, বা অ্যানিমেশন, বিভিন্ন রকমের দেখবেন আজকাল যারা ভিডিও বানান তারা কত রকমের এডিটিং করেন। আমার কিছু নেই, আমি প্লেনই যেমন ধরুন এই যে বসে আপনাদের সামনে আমার কিছু বক্তব্য রাখছি, এই তো। তো এটাও যে আপনারা ধৈর্য ধরে শোনেন, ভাবেন, প্রশ্ন করেন, এটা অবশ্যই সাধুবাদের যোগ্য। এটা একটা আমাদের প্রাপ্তি, সবারই প্রাপ্তি। হ্যাঁ, মনে পড়ে গেল 6ই ডিসেম্বর বিকেল 3টে থেকে 6টা মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছি মিলন আড্ডায়, কলেজ স্ট্রিট এলাকাতে 6ই ডিসেম্বর। আপনারা আসুন। ফেসবুক, ইউটিউবের সব দর্শক সহযোদ্ধাদের জানাই, ব্যক্তিগতভাবে যারা আমার পরিচিত তারা তো আসবেনই, এটা সবার জন্য। আসুন, আমরা মত বিনিময় করি, ভাবনার বিনিময় করি, প্রশ্ন করি। তো আসুন আমরা প্রথমে একটা রিসার্চ আপনাদের সামনে পড়ে শোনাই, তারপর এক এক করে আমরা এগোবো। কারণ আমি এটা পড়েই শুরু করতে চাইছি, কারণ বুঝতেই পারছেন বিষয়টা কতটা ইন্টারেস্টিং এবং একই সঙ্গে কন্ট্রোভার্সিয়াল তো বটেই, বিশেষ করে এখন যারা এই থট প্রসেসে অভ্যস্ত হয়ে গেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গাঁজাকে, ক্যানাবিস, ওরা একই রকম ভাবে এর ঔষধি মূল্যকে চাপা দিয়ে আড়াল করে আমাদের দেশে 1985 মানে 80-র দশকে পোস্তর পরপরই প্রায় একই সময়ে গাঁজাকেও নিষিদ্ধ করা হয়, ভিলেন বানিয়ে দেওয়া হয়। এ নিয়ে ইউটিউবে গাঁজার ওপরে উপকারিতার ওপরে আমার কিন্তু একটি ভিন্ন ভিডিও আছে, সেটা অবশ্যই দেখবেন। তো গাঁজার পর্ব শেষ হয়েছে, এবার নিকোটিন, টোব্যাকো। এবং সেই ভিডিওতেই জানতে পারবেন যে আমেরিকার বেশ কিছু প্রদেশে তারা রীতিমতো আন্দোলন করে গাঁজাকে ফিরিয়ে আনতে পেরেছে, এবং তারা নিজেদের বাড়ির টবে গাঁজা লাগানোর অনুমতি দিতে সরকারকে বাধ্য করেছে, টেক্সাস সহ বেশ কিছু স্টেট। সেই তথ্য ওই ভিডিওতে পাবেন। কেন হঠাৎ করে আমেরিকানরা, যেটা আমাদের দেশে এতটাই গালিগালাজ করা হয়, গাঁজাখোর বলে অপমান করা হয়, তো সেই গাঁজাকে আমেরিকানরা, সভ্য দেশ, প্রথম বিশ্বের দেশ, তারা কেন ফিরিয়ে আনলো? এর অনেক ঔষধি গুণ আছে বলে। সবচেয়ে মজার কথা কি, গাঁজাকে ওরা আমাদেরকে নিষিদ্ধ করে, যদিও চোরাগোপ্তা মানুষ তো বিক্রি হয়, ওই যে যাই হোক, পুলিশও যে মাঝে মাঝে আমাদের একজন শাসক দলের নেতা বললেন, ধরে গাঁজা কেস দিয়ে দাও। যাই হোক, তো এই কেস আর কি। তো কেমোথেরাপির ক্ষেত্রে এবং তারপরে ক্যান্সার কেয়ারের ক্ষেত্রে এই গাঁজা থেকেই কিন্তু ওষুধ তৈরি হয় আগে, পেন রিলিফ করার জন্য। তাহলে আমাদের থেকে বঞ্চিত করে, আমাদের শারীরিক সুস্থতাকে থেকে বঞ্চিত করবে ফার্মা কোম্পানির ওপরে নির্ভর করে দিয়ে, ওরা কিন্তু পোস্ত থেকে বলুন, গাঁজা থেকে বলুন, যাই থেকে বলুন, ওষুধপত্র, ড্রাগ বানিয়ে আমাদেরকেই ব্যাপক দামে
বিক্রি করছে এবং তার সঙ্গে ওই কেমিক্যাল যোগ করে আরো ভয়াবহ আকারে আমাদের সামনে নিয়ে আসছে, আমরা সেটা উপভোগ করছে প্রশ্ন না করেই। জায়নিস্ট ষড়যন্ত্র যে কতটা গভীরে ভাবলে বিস্ময়ের সীমা পরিসীমা থাকে না, থাকে। আসুন আজকে একটা আর্টিকেল পড়ে শোনাই, কিছুটা, পুরোটা পড়তে পারবো না, লিঙ্ক দিয়ে নেবেন। একজন এমডি গবেষক, অবশ্যই এদেশের নয়, মিশেল বি লিস্টারের লেখা একটি আর্টিকেল। Indigenous peoples use tobacco ceremonially for healing, unlike today's addictive commercial products. দেখুন, যেটা আমি বললাম, অ্যাবরিজিনাল পিপল মানে আদিম মানুষ, এখানে ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকার কথাই বলা হচ্ছে, আর যিনি লিখছেন তিনি আমেরিকান। তারা ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে, রোগ সারানোর জন্য, হিলিং হিসেবে, হিলিং মানে লোক সারানো, এবং ধর্মীয় অনুষ্ঠানের তাদের যে ধর্ম, পেগান রিলিজন মানে আদিম মানুষ যেভাবে জীবনযাপন করত, গাছ পাখি পাথর সবকিছুই তো তাদের কাছে ঈশ্বর দেবতা, সেই উদযাপনের জন্য বহু হাজার বছর ধরে টোব্যাকো ব্যবহার হয়ে আসছে। তারপর নিকোটিন অ্যাক্টিভেটস ব্রেন রিসেপ্টরস দ্যাট প্রোটেক্ট নিউরনস অ্যান্ড রিডিউস ইনফ্লামেশন। তার আগে একটু অংশ আমি বলে নিই, যেটা আমি বাংলা করে দিইনি। দেখুন, ওই আগের যে পয়েন্টটা পড়লাম, আনলাইক টুডেজ অ্যাডিকটিভ কমার্শিয়াল প্রোডাক্টস, খেয়াল করে দেখুন, উনি বলেছেন আদিম মানুষ যে টোব্যাকো ব্যবহার করত সেটা এখনকার আধুনিক কমার্শিয়াল প্রোডাক্টের টোব্যাকো নয়, যেটা অ্যাডিকটিভ, যা মানুষকে মারাত্মকভাবে অ্যাডিকটিভ করে তোলে এবং ক্ষতি সাধন করে, সেটা নয়। কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন এখানে। আর কি, এবার পরের পয়েন্টটা আরো একবার পড়ি। নিকোটিন অ্যাক্টিভেটস ব্রেন রিসেপ্টরস। নিকোটিন আমাদের ব্রেন রিসেপ্টরকে, যেটা রিসিভ করি আমরা বাইরের বিভিন্ন বিষয়, শব্দ থেকে শুরু করে সবকিছু তো মস্তিষ্ক না, কান, চোখ, নাক, এগুলো তো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু রিসেপ্টরগুলো কোথায়? এখানে তো। The brain receptors that protect neurons and reduce inflammation. তাহলে নিউরন মানে জানেন নিশ্চয়ই স্নায়ু, তো তাকে প্রোটেক্ট করে নিকোটিন। ভাবতে পারেন, নিকোটিন তাকে প্রোটেক্ট করে। নিকোটিন shows therapeutic promise for depression, ADHD, ADHD from কি? Attention Deficit Hyperactivity Disorder. Attention Deficit Hyperactivity Disorder, এটা একটা অবশ্যই স্নায়ুর রোগ। আর কি, ট্রাউরেটস একটা রোগের নাম, এটাও নিউরোলজিক্যাল রোগ। কি হয়? যে রোগের ফলে দেখবেন এটা শিশুদের মধ্যেও দেখা যেতে পারে, বরং ফার্মা কোম্পানির প্রভাবে এটা বাড়ছে, বয়স্কদের মধ্যেও থাকতে পারে। সেটা কি? ইনভলান্টারি মুভমেন্ট অফ অর্গানস। হঠাৎ আপনি চাইছেন না, কিন্তু হঠাৎ করে আপনার কানটা নড়ে উঠলো, আপনি চাইছেন না, হঠাৎ করে আপনার চোখটা পিট করে উঠলো, দপদপ করে উঠলো নিজে থেকেই, আপনি চাইছেন না কিন্তু, ইনভলান্টারি। বা নাকটা একটু নড়ে উঠলো, বা ঠোঁটটা একটু বেগে গেল, অথবা আপনার গলা থেকে অদ্ভুত শব্দ বেরোলো, আপনি শব্দ করতে চাইছেন না কিন্তু শব্দ নিজে থেকেই বেরোচ্ছে, সাউন্ড। এটা কি বলা হয়? টাউরেটস ডিজিজ অ্যান্ড সিজোফ্রেনিয়া। তাহলে কি কি রোগ থেকে প্রোটেক্ট করে, হতে দেয় না, প্রিভেন্ট করে? কি কি পেলেন? অলরেডি পেয়ে গেছেন অনেকগুলো রোগ, আগামীতে আরো যে আর্টিকেলগুলো পড়বো সেগুলো তো পেয়ে যাবেন।
আর কি, রিসার্চ ভ্যালিডেটস অ্যানসিয়েন্ট উইজডম, প্রাচীনকালে যে প্রজ্ঞা, উইজডম মানে প্রজ্ঞা, এই মানুষ নিকোটিন ব্যবহার করতো, টোবাকো ব্যবহার করতো কখনো, বেশিরভাগ তখন ওই টিউবের মাধ্যমে, এই যে ল্যাটিন আমেরিকার কথা বলছি, ওই যে নলখাগড়া জাতীয়, সেখানে রেখে সেরিমনিতে কখনো আমরা যেমন যজ্ঞ করি, যজ্ঞে ব্যবহার হয়, তেমন ওখানেও ওরা বিভিন্ন কিওরের ক্ষেত্রে টোবাকো জ্বালাতো, তার ধোঁয়া নিত। তাহলে কি দাঁড়াচ্ছে, রিসার্চ ভ্যালিডেটস অ্যানসিয়েন্ট উইজডম, নিকোটিনস অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টস মে ট্রিট মাল্টিপল ব্রেন ডিসঅর্ডার্স। মস্তিষ্কের অনেক রকমের ডিসঅর্ডার, যার মধ্যে অ্যালজাইমার্সটাও পড়ে আসছে, আরও রিসার্চ আর্টিকেল তো পড়ব, সেগুলোকে কিওর করার ক্ষেত্রে, ট্রিট করার ক্ষেত্রে এই নিকোটিনের ভূমিকা, টোব্যাকোর ভূমিকা প্রমাণিত। এবং অ্যানসিয়েন্ট উইজডম, যেটা প্রাচীনকালের মানুষ যে উইজডমের চর্চা করত, জীবনযাপনে ব্যবহার করত, ধর্মে ব্যবহার করত, চিকিৎসা হিসেবে ব্যবহার করত, তারা সঠিক ছিলেন। সেটা আধুনিক কালে দাঁড়িয়ে একজন এমডি গবেষক তিনি উপলব্ধি করলেন, অবশেষে করেছেন, এখন অনেকেই করছেন, স্টাডি করে বের করছেন, দেখছেন পূর্বপুরুষের জীবনযাপন। আমরা তো সব ফেলে দিই, ভদ্রলোক হয়ে গেলে চাষা ছিল, অশিক্ষিত ছিল, অভদ্র ছিল, এসব বলে সব কিছুকে ছুঁড়ে ফেলে দিই, না না, সেটা কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত। এবার একটু এখান থেকে পড়ি। When we hear the word nicotine, most of us think about vaping cigarettes, addiction, and lung cancer. But beneath this stigma lies an interesting paradox. Nicotine, the same compound that makes tobacco so addictive, also possesses enormous therapeutic potential as a treatment for neurological and cognitive disorders. ওই যেটা আমরা নিকোটিন শব্দটা শুনলেই আমরা ওই ক্যান্সার, লাং ক্যান্সার, বিভিন্ন রকম অসুখ বিসুখ আপনারা জানেন, সিগারেটের উপরে লিখেও দেয় প্যাকেটে, এখন আমরা আমাদের সামনে ভেসে ওঠে। কিন্তু আসলে গভীরে গেলে যে এটা কতটা উপকারী মানুষের, বিশেষ করে ব্রেন ডিসঅর্ডারের ক্ষেত্রে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আরেকটু পড়ি, এই অংশটার হেডিং, আ সেক্রেট প্ল্যান্ট উইথ অ্যানসিয়েন্ট উইজডম। ভাবুন, সেক্রেট প্ল্যান্ট কাকে বলা হচ্ছে? টোব্যাকোকে বলা হচ্ছে। সেক্রেট মানে কি? পবিত্র। তামাক গাছ পবিত্র, তো এখানে তো তাই বলা হচ্ছে, আমি তো বানিয়ে বলছি না, দেখে নেবেন, নিজেই দেখে নেবেন। আ সেক্রেট প্ল্যান্ট উইথ অ্যানসিয়েন্ট উইজডম। Long before Europeans colonized the Americas, indigenous peoples understood tobacco as a sacred medicine. Traditional tobacco, also known as Nicotiana rustica, was and still is an important component of healing ceremonies. Unlike today's commercial tobacco products, traditional tobacco was used ceremonially and often it was burnt rather than inhaled. ঠিক আছে, আদিকালের কথা বললেন, যেখানে চিকিৎসা হিসেবে, হিলিং সেরিমনিতে এই টোব্যাকো ব্যবহার করা হতো, এখনো হয়। সেখানকার আদিম মানুষ যারা এখনো জঙ্গলে থাকেন, সভ্যতা তথাকথিত আলো থেকে দূরে থাকেন, তারা এখনো এই পদ্ধতিতেই রোগ সারান, বিভিন্ন রকমের রোগ। আরেকটু পড়ে নিই, পুরোটা পড়া যাবে না, এখানে অনেকটাই রয়েছে। তো এইখানে দেখুন, শেষ অংশটা একটু পড়ে দিই। The distinction between the sacred or ceremonial use of tobacco
and commercial use is critical to understanding nicotine's therapeutic potential. আদিকালের প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ যেভাবে টোব্যাকো ব্যবহার করত বা করে, তার সঙ্গে বর্তমানে কমার্শিয়াল যে ব্যবহার, বাণিজ্যিক ব্যবহার, তার ফারাকটা আমাদের একটু বুঝতে হবে। কি traditional tobacco contains natural compounds in their pure form. ট্র্যাডিশনাল যে টোব্যাকো ব্যবহার সেটা পুরোটাই প্রাকৃতিক, ন্যাচারাল কম্পাউন্ডস। আগে হ্যাঁ, নিকোটিনটাও তো প্রাকৃতিক একটা রাসায়নিক, যেটা টোব্যাকোতে থাকে, সেটাও প্রাকৃতিক, মানুষের বানানো নয়। পরের অংশটা একটু পড়ে দিই। Traditional tobacco contains natural compounds in their pure form, একদম পিওর ফর্মে, কোন রকম ল্যাবরেটরির গল্প টল্প নেই কিন্তু। Without the hundreds of chemical additives found in modern cigarettes that create addiction and cause cancer. কি মধ্যে কথাটা বুঝে গেলেন তো? এবার আরো বিস্তারে আসবো। তাহলে কি আরো একবার বলে দিই, যেটা আমি বারবার প্রকৃতির কথা বলি, পিওর ফর্মের কথা বলি। আমি যে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম কিছুদিন আগে, সেখানেও বলেছিলাম টোব্যাকোকে পিওর ফর্মে ব্যবহার করুন, প্রাকৃতিক ফর্মে ব্যবহার করুন। সিগারেট একদমই নয়, কারণ সিগারেট মানে অ্যাডিটিভস, শয়ে শয়ে, হাজারে হাজারে অ্যাডিটিভস, কেমিক্যাল অ্যাডিটিভস, প্রকৃতির নয় সেগুলো। তাই তিনি বলছেন এই কারণে সিগারেটের এই যে অ্যাডিটিভস, সেটাই ক্যান্সারের কারণ, ক্যান্সার ঘটাচ্ছে। আর দায় হচ্ছে কার? তামাকের, টোব্যাকোর, সিগারেট প্ল্যান্টের দোষ হচ্ছে। বেশ, বাকিটা আপনারা পড়ে নেবেন। এবার আমি আরো একটি রিসার্চ আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরছি। এটা পাবমেড এর রিসার্চ আর্টিকেল। এটা পাবমেড এর রিসার্চ আর্টিকেল। পাবমেড কে রাখবো না এমন হতে পারে? ও খুঁজে খুঁজে আমি ঠিক বের করি। আসুন এবার এখান থেকে পড়ে। বেনিফিশিয়াল এফেক্টস অফ নিকোটিন, আর্টিকেলটির নাম। এটার সঙ্গে অনেক ট্যাগ লাইন, অনেক কিছু আছে। যারা আপনারা আগ্রহী পড়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি শুধু মূল অ্যাবস্ট্রাক্ট অংশটি পড়ব, যেটা সারমর্ম, নির্যাস। প্রথমে অ্যাবস্ট্রাক্টটা দেওয়া থাকে। Nicotine in tobacco brings illness and death to millions of people. এটা ওরা বলবেই, কারণ কি বলছে, টোব্যাকোর মধ্যে যে নিকোটিন, সেটা অসুস্থ মানুষ, লক্ষ লক্ষ মানুষকে অসুস্থ করে, মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটা তো বলবেই, কিন্তু কারণটা আসলে যে কেমিক্যাল সিগারেট, সেটা তো আর আধুনিক ফার্মা কোম্পানি বলবে না। তো সেটা আমরা জেনে গেছি, আসবো সেখানে। তারপরের লাইনটা দেখুন। ইয়েট, তা সত্ত্বেও nicotine in its pure form has the potential to be a valuable pharmaceutical agent. পিওর ফর্মের কথা বলেছে দেখুন এখানে, খেয়াল করুন। প্রথমে বলছেন নিকোটিন অসুস্থ করে মানুষকে, মেরে ফেলে, রোগ সৃষ্টি করে, বলছে তো। তার পরের লাইনটা দেখুন। তাই বারবার আমি পিওরের কথা বলি, প্রকৃতির কথা বলি, আনঅ্যাডাল্টারেটেড কথা বলি। পিওর ফর্মে টোব্যাকো ব্যবহার করুন। তাহলে উত্তরটা কি? সিগারেট না বিড়ি? আচ্ছা, এবার দেখুন। তবে হ্যাঁ, আসবো। অতিরিক্ত তো কিছুই ভালো নয়। অতিরিক্ত জল খেলেও আপনার কিডনি যাবে। অতিরিক্ত কখনোই ভালো নয়। মডারেট ইউজ, বি আ মডারেট ইউজার ইন এভরি কেস, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। Be a moderate user. Be abstemious. মিতাহারি বলুন আর যেই বলুন, abstemious শব্দটা
সর্বক্ষেত্রে ব্যবহার করা হয় একটা ব্যালেন্সিং শব্দ হিসেবে, অ্যাবস্টিমিয়াস। তো এবার দেখুন, yet nicotine in its pure form has the potential to be a valuable pharmaceutical agent. Nicotine fairly specifically binds to the cholinergic nicotinic gating site on cationic ion channels in receptors throughout the body. দেখুন এইগুলো সায়েন্টিফিক জার্গন এবং এইগুলো নিয়ে অত মাথা ঘামানোর কোনো দরকারই নেই। কি কাজ করে, কিভাবে, কোন রিসেপ্টরকে কিভাবে অ্যাক্টিভেট করে, দরকার নেই। আপনি মূল জায়গাটায় আসুন, এবার আমি পড়ছি। আচ্ছা, এখানে আরেকটু জায়গা বলি। হ্যাঁ, দিস অ্যাকশন stimulates the release of a variety of neurotransmitters. Neurotransmitters মানে যেটা বোঝেন, যেটা আমাদের স্নায়ুর যেটা বিভিন্ন বার্তাকে ট্রান্সমিট করে আমাদের সমগ্র শরীরে। Neurotransmitters including especially catecholamines and serotonin. এবার দেখুন, এইগুলো যে রিসেপ্টরগুলোকে যে তারা অ্যাক্টিভেট করছে, ট্রান্সমিটার্সগুলোকে, তার ফলে কি হচ্ছে সেটাই মূল আমাদের আলোচ্য বিষয়। When chronically taken, nicotine may result in, chronically taken মানে কিন্তু রেগুলার যারা নেন, একদিন নিলে হবে না, যারা ক্রনিক্যাল মানে নিচ্ছেন, মানে নিকোটিন ব্যবহার করছেন, তাদের মধ্যে কি কি দেখা যাচ্ছে? পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে আপনার শরীরের নেগেটিভ ব্যাপারগুলোকে দূর করছে। কিন্তু নেগেটিভ মানে এখানে ওই অর্থে নয়, অর্থাৎ আপনার শরীরের নেগেটিভ বিষয়গুলোকে সেখানে আটকে দিচ্ছে। রিডাকশন অফ বডি ওয়েট, শরীরের ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করছে। এনহ্যান্সমেন্ট অফ পারফরমেন্স অ্যান্ড প্রোটেকশন এগেনস্ট, পারফরমেন্স বাড়াচ্ছে এবং প্রোটেকশন দিচ্ছে কিসের বিরুদ্ধে? পার্কিনসন্স ডিজিজ, পিডি। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজের বিরুদ্ধে, সেটাও তো বুঝতেই পারছেন, নিউরোলজিক্যাল ব্যাপার। আচ্ছা, ট্রাউটস ডিজিজ আগেই বলেছি। অ্যালজাইমার্স ডিজিজ, এই যে বললাম, আগেও বলেছি, অ্যালজাইমার্স ডিজিজকে প্রতিহত করে। আর কি? আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড স্লিপ আপনিয়া, এগুলোকে প্রতিহত করতে পারে। খারাপ সিচুয়েশন হওয়ার আগেই শরীরকে ঠিকঠাক রাখতে পারে। এটা হলো একটা অদ্ভুত ক্ষমতা নিকোটিনের। তাহলে এটা গেল। আচ্ছা, এবার আরেকটু একটা আর্টিকেল পড়ি, পড়ে তারপরে আমি পড়াপড়ির জায়গা থেকে সরে যাব, তারপরে আমি আপনাদের সঙ্গে ডিসকাশনে যাব, কারণ এগুলো পড়াটা জরুরি। কারণটা কি পড়াটা জরুরি? এই কারণে যে এই জার্নালগুলো থেকে তো পড়ছি আমি না, আর টপিকটা এতটাই সেন্সিটিভ এবং তথাকথিতভাবে কন্ট্রোভার্সিয়াল, তো এইগুলো তো আমাকে বলতেই হবে, উপায় নেই। তারপরে আমার উপলব্ধি, আমার বিশ্লেষণ, সেগুলোতে আসবো। আরও তথ্য অবশ্যই দিতে হবে, কারণ সিগারেটের গল্পে যাব তো আমরা। Parkinson's disease is a progressive neurodegenerative disorder which is characterized by অমুক ঠিক আছে, সেল ডেথ হয়, মোটর ডিসফাংশন হয়, and for which there are no proven effective treatment. এবং এই যে পার্কিনসন ডিজিজের বিরুদ্ধে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, এফেক্টিভ ট্রিটমেন্ট নেই বলেই দিয়েছে। এবার শুনুন, the negative correlation between tobacco consumption and Parkinson's disease suggests that tobacco-derived compounds can be beneficial against PD. কি বুঝলেন? যে এই পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার্স তো আগেই জানেন, তার বিরুদ্ধে টোব্যাকো ডিরাইভ প্রোডাক্ট, টোব্যাকো দারুণ কার্যকরী হতে পারে, সেটা প্রমাণিত। নে, এটা একেবারে আধুনিক জার্নাল, লাইব্রেরি, আমেরিকান লাইব্রেরি অফ মেডিসিন। আচ্ছা, নিকোটিন, the more sub-studied
alkaloid derived from tobacco is considered to be responsible for the beneficial behavioral and neurological effects on tobacco use in Parkinson's disease. এটুকুই পড়লাম। তাহলে আগে যে বৃদ্ধরা এতদিন ধরে বেঁচে থাকতেন এবং অনেকেই বিড়ি বা টোবাকো ব্যবহার করতেন বা হুঁকো বিভিন্ন ফর্মে, সে মডার্ন সিগারেটের কথা আমি আসছি না। আমি কোনোদিন দাদু বা বাবাকে সিগারেট টানতে দেখিনি। তো তাহলে তাদের মধ্যে দেখবেন, খেয়াল করে, এখন যেমন ইতিমধ্যেই আমি আগের একটি ফেসবুক পোস্টে লিখেছি যে করোনা ভ্যাকসিনের প্রভাবে অ্যালজাইমার্সের তরুণদের মধ্যেও, কম বয়সীদের মধ্যেও অ্যালজাইমার্স রোগ বাড়ছে এবং এই কারণেই অ্যালজাইমার্সের টিকা মানে ইনজেকশন আনা হয়েছে, প্রতি বছর একটা করে নিতে হবে। তাহলে বুঝুন। এবং এটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ফেসবুকে, যারা আমার ফেসবুক পেজে নেই তারা পেজটিকে ফলো করতে পারেন। আমার নাম সার্চ করলেই পেজটি পেয়ে যাবেন। এটা পেজ কিন্তু প্রোফাইল নয়, আমি পেজেই বেশি অ্যাক্টিভ থাকি এখন। তো সেইখানে যে স্টাডি এসেছে যে করোনা ভ্যাকসিনের ফলে অ্যালজাইমার্স বাড়ছে, সেটা আমি লিঙ্ক দিয়েছি, সংক্ষেপে আলোচনা করেছি। তাহলে এই যে অ্যালজাইমার্স বাড়ছে, পিডি বাড়ছে, বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা দেখতে পাচ্ছি আধুনিক মানুষের ওপরে, যে মানুষের ভেতরে এবং যে কোনো বয়সের ভেতরে দেখতে পাচ্ছি, সেটা কি আগে ছিল এত সমস্যা? তাহলে সেই সময় তথাকথিতভাবে বিড়ি খাওয়া, বিড়ি ধূমপান করা মানুষ এত দীর্ঘজীবী কি করে হতেন? ক্যান্সারই বা কতজনের হতো সেই সময়? এখন যেভাবে ধূমপানের সঙ্গে মানে ক্যান্সার যেভাবে বাড়ছে করোনা ভ্যাকসিনের পরে, তো সত্যিকারের মহামারী হয়ে গেছে। তাই ওরা ক্যান্সার থেরাপি বিভিন্ন রকমের ড্রাগ বাজারে আনছে, বাজার তৈরি করার ফলে, যেটা আপনারা জানেন। কিন্তু আগে এত ক্যান্সার কখনো হতে দেখেছেন, শুনেছেন? ক্যান্সার এখন তো জল ভাত হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। কিভাবে? একদিকে আমাদের ঔষধি থেকে আমাদের বিভিন্ন কৌশলে বঞ্চিত করে, আমাদের শেকড় থেকে বঞ্চিত করে সরিয়ে নিয়ে গিয়ে, সেটা পোস্তই বলুন, ক্যানাবিসই বলুন, নিকোটিনই বলুন, টোব্যাকোই বলুন, অথবা সেগুলোকে আরো বিষাক্ত করে দিয়ে আধুনিকতার নাম করে, মডার্নাইজেশনের নাম করে, স্মার্ট বানানোর নাম করে প্রাকৃতিক উপকরণগুলোকে বিষাক্ত করে দিয়ে অ্যাডিটিভ যোগ করে ওরা আমাদের সামনে নিয়ে এসেছে। আর তার ফলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে করে দিয়ে আমাদেরকে আরো বেশি বিভ্রান্ত করছে, আরো বেশি কনফিউজড করছে। আসুন এবার আপনাদের এবার সিগারেটের গল্পে চলে যাই। আচ্ছা, পরে পড়ব, আগে সহজ কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই। আচ্ছা বলুন তো, আপনি একটা বিড়ি ধরালেন, বিড়িটা যদি কিছুক্ষণ না টানেন ওটা নিভে যাবে তো? নিভে যাবে, দেখবেন। ওই জন্য বলা হয় বিড়ি বড় অভিমানী, একটু রেখে দিলে নিভে যায়। কিন্তু সিগারেট জ্বলতেই থাকে। কেন? যদি আপনি নাও টানেন, রেখেও দেন, ও জ্বলতে থাকবে। কারণ কি? সিগারেটের কাগজেই একটা কেমিক্যাল ব্যবহার করা হয় যার নাম সোডিয়াম সাইট্রেট বা পটাশিয়াম সাইট্রেট, যেটা কাগজটাকে ইভেনলি জ্বলতে সাহায্য করে। ঠিকঠাক করে দেখবেন, কোথাও বেশি জ্বলে একটা দিক বেশি জ্বলে গেল তা নয়, কিন্তু একটু একটু করে জ্বলবে একদম সিস্টেমেটিক্যালি। তাহলে একটা কেমিক্যাল পেয়ে গেলেন, সবে তো শুরু হলো। বিড়িতে সেই কেমিক্যালটা পাবেন না, আর তাই বিড়ি নিভে যাবে। যায় একটা গেল। এবার আসছি সিগারেটে আর কি কি থাকে। এবার আসো, তারপরে আমি একটা
লিঙ্কে যাব, রিসার্চ লিঙ্কে যাব। এখন একটু নর্মাল পড়ে দিই, আপনাদের শোনাই। Cigarettes are manufactured using a tobacco blend, paper, and a filter, along with hundreds of chemical additives that include substances like ammonia, lead, shisha, and arsenic. ভাবতে পারেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রাসায়নিক অ্যাডিটিভ হিসেবে ব্যবহার হয়। আরো একবার শুনি, আরো একবার শোনাই আপনাকে। অ্যামোনিয়া, লেড, আর্সেনিক, আরো আছে, সবে তো 3টে বললাম, কতগুলো বলতে পারবো জানি না। These additives are used for various purposes, such as increasing the addictiveness of nicotine, যা নিকোটিনের অ্যাডিকটিভনেস মানে অ্যাডিকশন বাড়ানোর জন্য ব্যবহার হয়। Enhancing flavor বাড়ায়, and maintaining moisture. When a cigarette is lit, the burning tobacco and the additives create over 7,000 chemical compounds, many of which are toxic or carcinogenic. Carcinogenic মানে যা ক্যান্সার ঘটায় তাকেই বলে কার্সিনোজেনিক, আর টক্সিক মানে বিষাক্ত। তাহলে এতগুলো কেমিক্যাল, কতগুলো পারমিটেড কেমিক্যাল আছে, বাস্তবে কত দেওয়া হয়, বসানো হয়, আসছি সে বিষয়ে তথ্যপূর্ণ আরেকটি জায়গা থেকে পড়ব, তাহলে বুঝুন। এই হলো সিগারেট। এবার আসুন, লিস্ট অফ অ্যাডিটিভস ইন সিগারেটস। সিগারেটে কি কি মানে অ্যাডিটিভ মেশানো হয়, কেমিক্যাল মেশানো হয়, তার সম্পর্কে তথ্য। There is a static list of 599 additives that could be added to tobacco cigarettes in 1994. 1994 সালে একটা তালিকা তৈরি হয়, সেখানে কি বলা হয়েছে, 599টা অ্যাডিটিভস যেটা সিগারেটে থাকে কেমিক্যাল, সেই সম্পর্কে একটা লিস্ট আছে। The ABC News program Day 1 first released the list to the public on March 7, 1994. ABC বলে যে চ্যানেলটি আছে, মার্কিন চ্যানেল, সেখানে 1994 সালের 7 মার্চ এই লিস্টটি প্রকাশ করা হয়। জনগণ জানতে, ওখানকার জনগণ তো অনেক, ওই যে করোনা কালে ওরাই তো অনেক বেশি লড়াই করেছে না, ওরা আসলে ভুক্তভোগী বলেই প্রশ্নটা করে বেশি। It was submitted to the United States Department of Health and Human Services in April 1994. সিগারেট কোম্পানিকে বলা হয় তালিকা দিতে, তারপরে এই তালিকা দেয় তারা 599 এগুলো, তারপর সেটা মার্কিন সরকারের স্বাস্থ্য এবং হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টে এপ্রিল মাসে সাবমিট করা হয়, একই ওই বছরই। They are also listed in the documents that are part of the 1998 Tobacco Master Settlement Agreement. It applies as documented only to American manufactured cigarettes intended for distribution within the United States by the listed companies. কয়েকটা কোম্পানি, এটা একমাত্র আমেরিকাতেই কিন্তু এটা মেনটেন করা হয়, যেহেতু এটা আমেরিকান এজেন্সির ব্যাপার এবং আমেরিকান স্বাস্থ্য দপ্তরের ব্যাপার, সেখানে কোম্পানির নামগুলো দেওয়া আছে যারা এই লিস্ট মেনটেন করে বলে বলা হচ্ছে। কিন্তু বাস্তবে সমস্যা এখানেই যে টোব্যাকো যেহেতু ফুডের মধ্যেও পড়ে না, ড্রাগের মধ্যেও পড়ে না, তাই অফিসিয়ালি ওইটুকু বলা হলেও 599টি, যেটা পুরে ওই যে 7,000 আরো অন্যান্য কেমিক্যাল তৈরি করছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন যে সেখানে আসলে 14,000 কেমিক্যাল ব্যবহার হয় বিভিন্ন ফর্মে।
599টি নয়, যেহেতু এটা খাদ্যর মধ্যেও পড়ছে না, ড্রাগও নয়, তাই সেইভাবে রেগুলেটেড নয়। আর রেগুলেটেড নয় বলেই ব্যবসায়ীরা, ম্যানুফ্যাকচারাররা তারা তাদের ইচ্ছে মতো অ্যাডিটিভস যোগ করে চলেছেন বা করছেন। এবার আরেকটি অংশ পড়ি। One significant issue is that while all these chemical compounds have been approved as additives to food, they were not tested by burning. ভাবুন, এই যে 599টি অ্যাডিটিভসের কথা বলা হয়েছে যেখানে আমেরিকায় অনুমোদিত, এগুলো খাদ্যেও ব্যবহার করা হয় রাসায়নিক হিসেবে, অ্যাডিটিভস হিসেবে। কিন্তু সমস্যা এখানে এটাই, সেগুলো খাদ্যে যেভাবে ব্যবহার হচ্ছে সেগুলো তো পুড়িয়ে ব্যবহার হচ্ছে না। কিন্তু এইগুলো পোড়ালে কি এফেক্ট হবে এবং নিকোটিনের সঙ্গে মিলেমিশে কি এফেক্ট তৈরি করবে বা করতে পারে সেইটা দেখা হয়নি। তাহলে বুঝুন ঠেলা কি দাঁড়ালো ব্যাপারটা, তাই না? যে অ্যাডিটিভসটা আপনি খাদ্যে ব্যবহার করছেন, ঠিক আছে, ওটা অনুমোদিত। সেগুলো যদি আপনি সিগারেটে ব্যবহার করেন, ওকে, অনুমোদিত, কিন্তু পোড়ানো হচ্ছে তো, ওটা বার্ন করা হচ্ছে, খাদ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তাহলে এটাই, এই প্রশ্নই তোলা হয়েছে। বার্নিং চেঞ্জেস দ্য প্রপার্টিজ অফ কেমিক্যাল। স্বাভাবিক, আগুনে যখন আপনি পোড়াচ্ছেন তার তো পরিবর্তন হবেই, তাই না? ভৌত পরিবর্তন ছেড়ে দিন, রাসায়নিক পরিবর্তন হবে। তারপরে কি হচ্ছে আর একটু পড়ি। বার্নিং চেঞ্জেস দ্য প্রপার্টিজ অফ কেমিক্যালস। Burning creates additional toxic compounds including carcinogens. হ্যাঁ, তার ফলে কি হচ্ছে? ক্যান্সার ঘটাতে পারে এমন কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হচ্ছে পোড়ানোর ফলে। According to the US National Cancer Institute, of the more than 700 chemicals in tobacco smoke, টোব্যাকো স্মোকে 7,000 যে কেমিক্যাল থাকে পাওয়া যাচ্ছে, ট্রেস করা গেছে। At least 250 are known to be harmful. তার মধ্যে অন্তত 250টা ক্ষতিকারক, ইনক্লুডিং হাইড্রোজেন সায়ানাইড, কার্বন মনোক্সাইড and ammonia. Among the 250 known harmful chemicals in tobacco smoke, at least 69 can cause cancer. তার মধ্যে অন্তত 69টা ক্যান্সার ঘটাতে পারে। 250টা ক্ষতিকর কম্পাউন্ড যেটা আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউট শনাক্ত করেছে, তার মধ্যে 69টা ক্যান্সার ঘটাতে পারে। কি বুঝলেন? এই হলো সিগারেটের বাস্তবতা, যেটা আমাদের সামনে আনা হয় না, বলা হয় না, তুলে ধরা হয় না। তাহলে আপনি বিড়িতে কি পাচ্ছেন? টার পাচ্ছেন, বড় চলো, নিকোটিন পড়লে যেটা হয়। সেখানে গিয়ে আপনি লেড পাচ্ছেন, আর্সেনিক পাচ্ছেন, অ্যামোনিয়া পাচ্ছেন, 69টা কার্সিনোজেন পাচ্ছেন, যেটা এতেই তথ্যে বলা হয়েছে, ওদেরই তথ্য। কি পাচ্ছেন? কেন্দু পাতা পাচ্ছেন আর রোস্টেড টোবাকো পাচ্ছেন 0.2 গ্রাম। হ্যাঁ, বিড়িতে পরিমাণও অনেক কম থাকে। আর ফিল্টারের গল্পটা আরো বিষাক্ত। ওরে বাবা, ওটা হচ্ছে আমাদের আই ওয়াশ করবার জন্য। ওই যে দেখো ফিল্টার আছে, কিন্তু কি বিষাক্ত ব্যাপার, কি রাসায়নিক। ফিল্টারেও ব্যবহার হয়েছে, সিগারেটেও ব্যবহার হয়েছে, কাগজেও ব্যবহার হয়েছে, সেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। বিড়িতে ফিল্টার নেই, তাই তো, বিড়িতে ফিল্টার নেই।
ওই আরো ফিল্টারের জলের মতো, বা ওই যে সব ইউরেকা ফ্রোক্সের ফিল্টার্ড ওয়াটার, ফিল্টার থেকে সাবধান। ওই ফিল্টারগুলো কি করে, আরো ফিল্টার, যেমন আমি এই নিয়ে আমার ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে, অবশ্যই শুনবেন। সর্বনাশ করে জলের যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, মাইক্রোব, যেটা আমাদের গাট ব্যাকটেরিয়া বলা হয়, যে আমাদের হজমে সাহায্য করে, সহায়ক ভূমিকা নেয়, সেগুলোকেও শেষ করে দেয় আরও ফিল্টার। স্বাভাবিক জলের যে স্বাভাবিকত্ব, প্রাকৃতত্ব, প্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেটাকেই মেরে দেয়। ডেড ওয়াটার আপনারা পান করেন, ইমিউন সিস্টেমকে শেষ করে দেয়। আলোচনা করেছি এখানে, মনে পড়লো তাই আরো একবার বললাম। ওই ফিল্টারের গল্প, ফিল্টার থেকে সাবধান। ময়দা ফিল্টার্ড, চিনি ফিল্টার্ড। মিল পাচ্ছেন না? মিল পাচ্ছেন। সাধারণ মানুষ ফিল্টারটাকে খুব দারুণ চোখে দেখে, কিন্তু ওটা যে আসলে একটা কায়দা, ওটা যে একটা কৌশল, মানুষকে একটা ফলস কমফোর্ট জোনে নিয়ে গিয়ে, ফলস সেন্স অফ সিকিউরিটিতে নিয়ে গিয়ে ধ্বংস করা তিলে তিলে। ওরে বাবা, জায়নিস্ট মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই ওদের বুদ্ধি সত্যিতে। যাই হোক, মাঝে মাঝে ভালো লাগে যে আমরা অন্তত ধরে ফেলতে পারছি। তো করোনা করছে একটা ব্লেসিং, আমার সহযোদ্ধারাও একমত হন এক্ষেত্রে। তাহলে এইবার আপনারা প্রশ্ন করুন, ভাবুন। আমি বললাম বলে নয়, রিসার্চ লিঙ্কগুলো পড়ুন। সবই পড়া হয়নি, আরো অনেক আছে আমার কাছে, দরকার নেই পড়ার। মূল বিষয়টা এটাই, খুব সহজ করে বুঝতে হবে। আমি এতদিন ভিডিও করিনি, কারণ বললাম না, এই রিসার্চ লিঙ্কগুলো সেটা আবার কি ফার্মা কোম্পানির হতে হবে, তো নইলে তো চলবে না, ছিল না, মানে পেতে হবে এবং ইস্টাবলিশড হতে হবে। এবার দেখুন আপনি সহজ করে, যখন ল্যাটিন আমেরিকায় 5000 খ্রিস্টপূর্বাব্দে, মানে ওরকম সময়ে টোব্যাকো চাষ আদিম মানুষের মধ্যে দেখা গেছে, এবং সেই সময় থেকেই টোব্যাকোর প্রচলন। এতদিন ধরে সেখানকার মানুষ টিউবের মধ্য দিয়ে বিভিন্ন ফর্মে টোব্যাকো ব্যবহার করছেন, ইনহেল করেছেন, ধোঁয়ার মাধ্যমে নিয়েছেন, টোব্যাকোর সঙ্গে সহবাস করেছেন, সেক্রেট প্ল্যান্ট। তাহলে তাদের মধ্যে কেন এত ক্যান্সার বাড়ল না, অন্যান্য অসুস্থতা বাড়ল না কেন? অ্যালজাইমার্স ডিজিজ থেকে শুরু করে, পার্কিনসন্স ডিজিজ থেকে শুরু করে আরো যত সব নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা মানে দিন দিন বাড়তে দেখছি আধুনিক মানুষের মধ্যে, আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের মধ্যে। সেই বিষয়গুলো কেন আমাদের পিতা তাদের সময়ে দেখা গেল না? প্রশ্ন করবেন না? শুধু ওই লিঙ্ক দিয়ে নয়, দরকার নেই, নিজের পর্যবেক্ষণ শক্তিকে ব্যবহার করুন। ইউজ ইউর অবজারভেশন পাওয়ার, সেটাই সবচেয়ে বড় অস্ত্র। আমি বারবার বলি, যদি মাথা খোলা না থাকে, মস্তিষ্ক খোলা না থাকে, যদি না ভাবেন, মার্জনা করবেন, তাহলে কিন্তু কোনো লিঙ্কে কাজ হবে না। সামনে লিঙ্ক থাকবেন, খুলবেন না, খুললেও কিছু পড়বেন না, পড়লেও কিছু বুঝবেন না, আর কিছু বুঝলেও মনে হবে দূর, ফালতু ফালতু, এগুলো ফালতু। এই লোকদাগার কোন কনস্পিরেসি থিওরিস্ট এসব বের করেছে। কেন এটা মনে হবে? ওই যে আপনার জানালাটা যদি খোলা না থাকে, আপনি ঘরের মধ্যে যা সাপ্লাই পাবেন সেটাকেই একমাত্র বলে মনে করবেন। সেই ঘরটা কারা তৈরি করেছে? হোম ডেলিভারি হয়ে যাচ্ছে এখন, আইডিয়াস সবকিছু। মানুষ চারপাশটা যাতে না দেখে, প্রশ্ন না করে, তার জন্য মোবাইলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং থেকে শুরু করে সব কিছু। বাইরে বেরোচ্ছে এই ইয়ং ছেলেরা কানে ঠুসি, মাস্ক তো এখনো কেউ কেউ পরছে,
আগে মুখেও ঠুসি ছিল। শুনবো না কিছু, শুধু মোবাইলের মধ্য দিয়ে যা আসছে সেটাই শুনবো, আর কিছু শুনবো না। বাইরের থেকে বেছেন না, অবজারভেশন কাজ করছে না। তাহলে আপনার জানালা বন্ধ, খোলা থাকলেও আপনি কিছু দেখছেন না, কারণ আপনাকে স্পুন ফিড করানো হচ্ছে। আর তাই আপনার যদি জানালা খোলা না থাকে, তাহলে কিন্তু কোনো লিঙ্কে কিছু কাজ হবে না, কোনো বক্তব্যে কিছু কাজ হবে না। যতই আমি চেঁচাই, আপনি চেঁচান, কারোর মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তাই বারবার বলে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। কোনো দলের অন্ধভক্ত হলে, সমর্থক হলে জানলা কখনো খোলে না। শুধু জল নয়, যে কোনো ডক্ট্রিনের অন্ধভক্ত হলে জানালাটা খোলে না, প্রসেসটা বোঝা যায় না। তাহলে হলো না অসুস্থ। আমি আমার নিজের ঠাকুরদাকে দেখেছি এবং অনেক মানুষকে দেখেছি গ্রামে, তারা দীর্ঘজীবী ছিলেন এবং এই বিড়ি ধূমপান করা সত্ত্বেও, অথবা হুঁকো, আমি তো সেই সময় হুঁকো দেখতাম, ঠাকুরদা হুঁকো সাজিয়ে নিতেন, সত্ত্বেও তারা এই অ্যালজাইমার্স বলুন, পিডি বলুন, এই বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, তাতে কখনোই আক্রান্ত হননি, আমি দেখিনি। আমার গ্রামে অন্তত কয়েক হাজার মানুষ তো ছিলেন আশপাশে, গ্রাম মিলিয়ে। ছোটবেলা থেকেই আমার এই অবজারভেশন পাওয়াটা যথেষ্ট। এটা বলতে পারেন মহাকালের দেওয়াই বলুন বা ঈশ্বর প্রদত্তই বলুন, সেটা এখনো আমি প্রয়োগ করি। আর এই অবজারভেশন পাওয়ার থেকেই কিন্তু করোনার যখন লকডাউনটা শুরু হলো, তার আগে থেকেই আমি খেলাটা ধরতে পেরেছিলাম। তখন এত লিঙ্ক ছিল না, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। তাই শুধু এইভাবে দেখুন, সিগারেট বানাচ্ছে একটা কোম্পানি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কর্পোরেট হাউস। একটা সাধারণ গরিব মানুষের সিগারেট বানানোর ক্ষমতা নেই, আছে? নেই। সে নো হাউ নেই, সে টেকনোলজি নেই, কিছুই নেই। কিন্তু বিড়ি সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমিক বানাতে পারে কোনো টেকনোলজি ছাড়াই। শুধু টোব্যাকো চাই, রোদে শুকনো টোব্যাকো, তামাক রোদে শুকনো, অবশ্যই কেটে কুটে একটু সাইজ করে নেওয়া, সানড্রাইড, আর কেন্দু পাতা চাই, দুটোই প্রাকৃতিক। এবার অ্যাডিটিভসের গল্প সেখানে নেই। 599টা, যেটা 1994 সালে আমেরিকার যেটা জমা পড়েছিল, সেটা নেই। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন করুন, এবং অবজারভেশন যে আমি বললাম, চারপাশে আপনিও দেখতে পারেন, গ্রামে এখনো খেটে খাওয়া মানুষ বিড়ি টানেন, সিগারেট টানেন না। প্রথমত তাদের সেই ক্ষমতা নেই, বা তারা অভ্যস্ত হয়ে গেছেন। মহিলাদের মধ্যেও দেখবেন অনেক মহিলা আছেন, খেটে খাওয়া মহিলা, বিভিন্ন সম্প্রদায়ের, নন বেঙ্গলি হতে পারে, নন বেঙ্গলিদের মধ্যেও আমি দেখেছি, বাঙালিদের মধ্যেও দেখেছি, তথাকথিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের মধ্যেও দেখেছি, তারা বিড়ি টানেন। তো প্রশ্ন হচ্ছে, একটা সার্ভে হয়ে যাক, একটা স্টাডি হয়ে যাক। সে স্টাডি কি হয়েছে আমাদের দেশে? আর এই যে স্টাডিগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো সব কিছু সিগারেটের ওপরে, কারণ ইউরোপ আমেরিকায় বিড়ির প্রচলন নেই। নইলে আমাকে স্পেন প্লেনে করে, ওখানে বিড়ি পাওয়া যায় না, ওখানে সব বন্ধ করে দিয়েছে, বললাম না বহু আগেই ওসব বন্ধ। একমাত্র ওই ল্যাটিন আমেরিকার ওই অরণ্য অঞ্চলগুলোতে, যেখানে এখনো মানুষ সভ্যতার আলো ঢুকতে দেয়নি বা ঢোকেনি, সেখানে উইডের মাধ্যমে এখনো টোব্যাকো গ্রহণ করা বা ইনহেল করার প্রচলন আছে, মানে রয়েছে। তো যাই হোক, টিউবের মাধ্যমে। তাহলে সিগারেটের এই যে টোব্যাকোর উপরে যত নেগেটিভ ব্যাপারগুলো উঠে আসছে, বলা হচ্ছে, সেটা আসলে সিগারেটের ব্যবহৃত অ্যাডিটিভস। এটা আমার সিদ্ধান্ত, আমার পর্যবেক্ষণ। মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার। আমি আপনাদের সামনে তুলে ধরলাম তথ্যগুলো, লিঙ্কগুলো দিয়ে দিলাম, এবার আপনারা ভাববেন বটেই। অ্যাডিটিভস, সিগারেটস,
যেগুলো মার্কিনের যে তথ্য, যেগুলো খাবার দাবারে ব্যবহার হলেও বার্নিং করে পুড়িয়ে কি অবস্থা হয় সেটা দেখা হয়নি। চোখ বন্ধ করে খাবারে যেহেতু ব্যবহার হয়, ওদের সিগারেটেও ব্যবহার হচ্ছে। অদ্ভুত। এই ব্যাপারটা মাথায় রাখবেন আর পর্যবেক্ষণ রাখবেন যে বিড়ি যারা খায় গ্রামে গঞ্জের মানুষ, তাদের এই ধরনের সমস্যা কত হচ্ছে। আমি আমার দাদু থেকে শুরু করে আমার ছোট দাদু বড় অনেককেই দেখেছি সেই সময়, বা আরও মানুষ যারা রয়েছেন ওই বয়সী, তাদের মধ্যে অ্যালজাইমাস ৮০ বছর ৮৫ বছর বয়সেও অ্যালজাইমাস দেখেনি, পিডি দেখেনি, এই ধরনের কোনো রোগ, ইনভলান্টারি মুভমেন্ট অফ মাসলস, এগুলো কিছুই দেখেনি। কি করে হলো সেগুলো, এখন কি করে বাড়ছে প্রশ্ন করবেন না। আর এই যে ব্যাপারটা খেয়াল করে দেখুন, খুব ইন্টারেস্টিং ওয়েতে ওরা যেটা করেছে, কি করেছে, এই সিগারেটের যে অ্যাডিটিভস ব্যবহার করে ক্যান্সারের ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। মানুষ মাঠ হটে গিয়ে ফিল্টারের অন্বেষণ করতে গিয়ে বিড়ি ক্ষতিকর, ওই যে ফিল্টার নেই, এসব করতে গিয়ে মানুষকে আরো বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরো একটা কাজ হয়েছে কি, এই ভ্যাকসিনের যে কারণে যে ক্যান্সারগুলো হচ্ছে, বাড়ছে, যেটা বিদেশের অনেকেই বলছেন টার্বো ক্যান্সার, ধরার পড়ার পরে আর সময় দিচ্ছে না, এই যে বাড়ছে, মহামারীর আকার নিচ্ছে, সেগুলো সবই লাইফস্টাইলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আর কিসের ওপরে? সিগারেটের ওপরে, ধূমপানের ওপরে চাপিয়ে দেওয়ার সুবিধে হচ্ছে। আর তাই খেয়াল করে দেখুন, সিগারেটের ওপরে এই যে লিখে দেওয়া হচ্ছে, অবশ্যই সিগারেট তো ক্যান্সার হয়, অবশ্যই হয়, এই ধরনের অ্যাডিটিভস থাকলে তো হতেই পারে, আরো অন্যান্য রোগ অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু খেয়াল করে দেখুন, এই সিগারেটের প্যাকেটের ওপর লিখে দেওয়াটা ছবি দিয়ে, এটা কিন্তু আগে হয়নি, এটা সাম্প্রতিক। করোনা ভ্যাকসিন গুঁজে দেওয়ার কয়েক বছর আগে থেকেই মাত্র আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি সিগারেটের। কেন? অর্থাৎ যত কিছু হবে, ক্যান্সার ট্যান্সার, ভ্যাকসিনের কারণেই হোক, করোনামৃতের কারণে হোক, ফার্মা কোম্পানির ড্রাগের কারণে হোক, সব ক্যান্সারের সব সিগারেটের উপর চাপিয়ে দেওয়া যাবে সুবিধে। আর ওই যে অ্যাডিকটিভ, মানুষ ছাড়তেও পারবে না, কারণ ওই যে ওখানে এমন এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা ধরলে আর ছাড়া যায় না, মুশকিল হয়ে যায়। ওটা অ্যাডিটিভের অবদান, অ্যাডিকটিভ বানিয়ে দেয়। তাহলে কি হলো? সিগারেটের ব্যবসাটাও চলতে থাকলো, মানুষ ছাড়তে পারবে না। বেশ ভালো কথা। আর কি, ওটা লিখে দিলাম, লিখে দিয়ে সিগারেটের কারণে যে ক্যান্সার হয় বা সিগারেটের এই অ্যাডিটিভ, আমি এটা টোবাকো বলবই না, সেটাও তো হয়। পাশাপাশি ভ্যাকসিনের কারণে যে ক্যান্সার বেড়ে গেল, করোনা ভ্যাকসিনের কারণে বিশেষ করে বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, সেটাকেও এই সিগারেটের ওপরে চাপিয়ে দেওয়া গেল, তাই তো? খেলাটা লক্ষ্য করুন, কতটা আগে থেকে ওরা ভেবে রাখে, কতটা প্রি প্ল্যান্ড, ওরা কিভাবে নিজেদের তৈরি রাখে। এই প্রশ্নগুলো করুন এবং ভাবুন। আর একটা কথা পরিশেষে, এটা ওয়ার্নিং বলবেন, আমি বলবো, যারা ইতিমধ্যে সিগারেটে আছেন, সিগারেট ধূমপান করেন, তারা যদি বিড়িতে শিফট করেন, সেটা অবশ্যই আমার মতে, আমার পর্যবেক্ষণ অনুসারে অবশ্যই ভালো। বেটার লেট দ্যান নেভার, অবশ্যই বেটার। যতটা পিওর ফর্মে টোব্যাকোকে নেওয়া যায়, বারবার করে বলছি, যতটা পিওর ফর্মে নেওয়া যায়, এটা মাথায় রাখবেন। তাই আমাদের দেশে
এই রোগ প্রতিরোধ যে রোগগুলোর কথা বলা হলো রিসার্চ আর্টিকেলে যেগুলো বলা হচ্ছে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স, অ্যালজাইমার্স বলুন, পিডি বলুন, ইত্যাদি ইত্যাদি বলুন, সেগুলোকে প্রতিরোধ করতে গেলে যদি আপনি নিকোটিন বা টোব্যাকো ব্যবহার করতে চান, তাহলে পিওরেস্ট ফর্ম বলতে হাতের কাছে কি পাবেন? মোটো সিগারেটকে ছুঁড়ে ফেলে দিলে বিড়ি পাবেন। হুঁকো পেলে তো আরো ভালো, যদি হুঁকো ব্যবহার করতে পারেন। হুঁকো যদি পাওয়া যায়, সেই আদিকালের নারকেলের মালাই থেকে তৈরি হুঁকো কারো বাড়িতে আছে কিনা একটু মন্তব্য করে জানাবেন। আমার দাদু তো গড়গড়াও ব্যবহার করতেন, হুঁকো ব্যবহার করতেন, সেসব অতীতের কাহিনী, সে এখন আমার কাছে সেই সব আর নেই। তারপরে তো শহরে চলে যাওয়া, বাইরে পড়াশোনা করা, দাদুর দেওয়া কিছু বইপত্র আর কিছু স্মৃতি আছে আমার কাছে এই পর্যন্তই, কিন্তু ওই ব্যাপারগুলো নেই। তো যদি কারো বাড়িতে হুঁকো থাকে পূর্বপুরুষের ব্যবহৃত, সেটাকে যদি আপনার ধূমপান যারা করেন না তাদেরকে নতুন করে জোর করে শুরু করার কথা আমি বলবো না, সাজেস্ট করব না, কিন্তু যারা করেন তারা অবশ্যই হুঁকোটা যদি খুঁজে পান বাড়িতে, সেটা অনেক অবশ্যই একটা দারুণ ব্যাপার হবে, নস্টালজিয়ার ব্যাপারও আসবে। আর যদি ওই প্রশ্ন করেন পিওর ফর্মে, তাহলে অবশ্যই এই বিড়ি রয়ে যাচ্ছে আর কি ধূমপানের ক্ষেত্রে। হুঁকো, সিগারেট, বিড়ি, এগুলোর মধ্যে অবশ্যই সর্বাগ্রে হুঁকো, তারপরে বিড়ি আর সিগারেট তো প্রশ্নই আসছে না, ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। আরেকটি বিষয়, সেটা হলো যে অতিরিক্ত নয়, কিন্তু আমি আগেই বলেছি টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। সেটা আপনি অতিরিক্ত জলও পান যদি করেন, অত্যধিক জল পান করেন, তাহলে আপনার কিডনির ওপরে চাপ পড়বে। তাই সেটাও একটা মাত্রা আছে, জলপানেরও একটা মাত্রা আছে। অত্যধিক বাড়াবাড়ি, শরীর নিজেই জল চাইবে, দেখবেন। তেমন আপনি মনে করেন দুধ পুষ্টিকর, আপনি যত ইচ্ছে দুধ পান করতে লাগলেন পুষ্টিকর বলে, বা যে কোনো কিছু পুষ্টিকর বলে আপনি সেটা প্রচুর খেতে শুরু করলেন, সেটা কিন্তু ক্ষতিকর হয়ে যাবে। তাই দেখবেন প্রকৃতি এমন কিছুই বানায়নি আসলে যেটা পুরোপুরি রাবিশ, পুরোপুরি ক্ষতিকারক, এমন নয়। কিন্তু আদিম মানুষ সেটা বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করেছে, উইথ উইজডম। সব কিছুরই কিন্তু একটা ভালো দিক আছে। প্রকৃতিতে কিন্তু কোনো এরকম বিষ অমৃত বলে আলাদা করে কিছু নেই, আমি অন্তত পাই না। সবকিছুর মধ্যেই ভালো দিক আছে। এই যে কার্বন ডাইঅক্সাইডকে ভিলেন বানিয়ে দিয়েছে, তাই কি? কার্বন কতটা গুরুত্বপূর্ণ জীবদেহের গঠনে, পরিবেশের ভারসাম্যে, উদ্ভিদের বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস, খাদ্য উৎপাদন। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করে ভিলেন হলো, তাই না? কিন্তু ওই যে আমরা প্রশ্ন করি না। তো একই রকম ভাবে দেখবেন প্রাণীকুল, ইকোসিস্টেম, সব কিছু মিলেই একটা কম্প্যাক্ট ইকোসিস্টেম। সেখানে ফ্লোরা অ্যান্ড ফনা সব কিছুই আছে, প্রত্যেকেরই ভূমিকা আছে। তা আপনার কাছে কোনো কিছু ক্ষতিকর মানেই সেটা সবার কাছে ক্ষতিকর এমন নাও হতে পারে, আমি বারবার করে বলি। তাই বিচ্ছিন্নভাবে না দেখে টোটালিটিতে দেখার চেষ্টা করুন। ট্রাই টু লুক অ্যাট দ্য লার্জার পিকচার, নইলে বিভ্রান্ত হবেন, গ্লোবাল ওয়ার্মিং প্রপাগান্ডার খপ্পরে পড়বেন। পলিসি, সায়েন্সের নাম করে পলিসি চালিয়ে দেবে। তাই চট করে কোনো কিছু ক্ষতিকর বলে দিল আর আপনি বিশ্বাস করলেন, প্রশ্ন করলেন না, দেখলেন না তার কি দিক হতে পারে, ভালো দিক আছে কিনা। এই পার্থেনিয়াম, এ নিয়েও আমি লিখেছি, এর নাকি মারাত্মক ক্ষতিকর উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি, কিন্তু পার্থেনিয়ামেরও অনেক ভালো দিক আছে। ওই যে বললাম
উইজডমের সঙ্গে ব্যবহার করা, অ্যাবস্টিমিয়াস, পরিমিতি জ্ঞান রাখা, যেটা অত্যন্ত জরুরি যে কোনো ক্ষেত্রে জীবনের। তবেই সেটা ওষুধের কাজ করবে, নইলে সেটা বিপর্যয় ডেকে আনবে। এটা আমার উপলব্ধি। লাইভ শেষ করার আগে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি, যেটা সতর্ক থাকুন। যদিও এটাকে আটকানো যাবে না, এটা একটা সোশিও ইকোনমিক এজেন্ডা, জায়নিস এজেন্ডা। আমি বহু আগেই বলেছিলাম যে হাটগুলোকে ওরা তুলে দেবে আস্তে আস্তে, বিভিন্ন রকম সরকারি অনুমোদন নেই, দূষণ হচ্ছে এই বলে। কারণ এই হাটগুলোতে গরিব মানুষ ব্যবসা করে অনেক কম দামে, সাধারণ মানুষ সেখানে জিনিসপত্র কিনতে পারে এবং প্রকৃতির কাছাকাছি থাকা এমন অনেক প্রোডাক্ট সেখানে পাওয়া যায়। এই যেমন লোহার কড়াই, আপনি কর্পোরেটের মানে ঝাঁ ঝকঝকে দোকানে লোহার কড়াই পাবেন না। কালকে একটা পোস্ট দিয়েছিলাম, তারা পাচ্ছেন না। ছোট ছোট দোকানে হাটে পাওয়া যায় লোহার কড়াই, খুন্তি, এগুলো পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতির সঙ্গে থাকার যে সরঞ্জামগুলো এখনো গ্রামগঞ্জের হাটেই পাওয়া যায়। তো সেগুলোকে ওরা তুলে দিতে চাইছে। একদিকে সংযুক্তির ধ্বংস, ছোট ছোট ব্যবসা, মানে যারা একটু করে কমে খাচ্ছে, আদিবাসী গ্রামের মানুষ, পিছিয়ে থাকা মানুষ, তাদেরকে ভাতাজীবী হতে বাধ্য করা এবং তারপরে ভ্যাকসিন গুঁজে দিয়ে শেষ করে দেওয়া। নো ভ্যাকসিন নো ভাতা, এইরকম ব্যাপার গতবারেও ছড়িয়েছিল, আপনারা জানেন। তো এই উদ্যোগ হিসেবে সোনাঝুরি হাট, যেটা নিয়ে আমি লিখেছিলাম, সেখানে ওই দূষণের নাম করে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আদালতে সম্ভবত ওই জানুয়ারি মাসে শুনানি আছে বা এরকম সময়ে শুনানি আছে। সেখানে কে লেগেছে পেছনে, সোনাঝুরি হাটের পেছনে কে লেগেছে? ওই যে জায়নিস কর্পোরেটের দত্তবাবু, মার্জনা করবেন, জায়নিস্ট কর্পোরেটের দত্তবাবু, যিনি বইমেলাকেও ময়দান থেকে তুলে দিয়েছিলেন দূষণের নাম করে। এই যে এজেন্ডা, এখানে ইনিও আছেন, ইনি শুরু করেছেন, জেগে উঠেছেন হঠাৎ করে। মালকড়ি দানা পানি ঢুকলে এরকম অনেকেই জেগে ওঠেন, পরিবেশবিদ থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ বিজ্ঞানী হয়ে ওঠেন। আসল উদ্দেশ্য দালালি করা। সোনাঝুরি হাটে আমি নিজে একাধিকবার গিয়েছি, জিনিসপত্র কিনেছি, সস্তায় ভালো জিনিস পাওয়া যায় এবং সেখানে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার পর্যন্ত নেই, যে কেউ স্ট্রাকচার বানিয়েছে, চালা বানিয়েছে, কিচ্ছু নেই। সবকটাই যারা আসেন সেই সময় খুলে নিয়ে আবার চলে যান, জায়গাটা আবার ফাঁকা হয়ে যায়। সেখানে দূষণ ঘটে এমন কোনো কিছু কর্মকাণ্ড আমি দেখিনি। এ নিয়ে ভিন্ন আমার একটি লাইভ করতে হবে, এ নিয়ে লিখেছি ফেসবুকে। অথচ সেটা নাকি পরিবেশের দূষণ ঘটাচ্ছে, এই মর্মে মেলা সরকারি অনুমোদন নেই, এই সব বলে টোলে দত্তক নয়া দত্তবাবুরা উঠে পড়ে লেগেছেন এই গরিব মানুষের জীবিকা ধ্বংস করবার জন্য। উদ্দেশ্য আসলে কি? বইমেলার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটাই। ময়দানের বইমেলায় কতটা কি দূষণ হয়ে গেল, কি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নাকি ফাটল দেখা গেল, এইসব নাকি হচ্ছিল সেই সময়। তো সেটা এখন সল্টলেকে এসে গেছে, জানেন, পশ এলাকা, রহিস এলাকা, সল্টলেক পুরোটা ঘেরা, মাছি গলতে পারে না। সবসময় পুলিশ দেওয়া থাকে কি আপনার আমার নিরাপত্তার জন্য? না না, গরিব মানুষ, চাওয়ালা, ঝালমুড়িওয়ালা যাতে ঢুকতে না পারে তার জন্য। আমি বারবার প্রতিবাদ জানিয়েছি, মেলাতে পুলিশের সামনে প্রতিবাদ করেছি এবং তার কাছ থেকেই আমরা চা পান করেছি। সে ঘটনা আমার যোদ্ধারা সাক্ষী। আগামীতেও তাই করব, আগামী বইমেলাতেও তাই করব। ইনফ্যাক্ট আমার বইমেলায় যাওয়ার দুটো গুরুত্বপূর্ণ কারণ: সহযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করা, কোলাকুলি, এবং এই ব্যাপারগুলো যতটা সম্ভব মানুষকে সচেতন করা এবং পাশে থাকা। তাহলে কি হলো? ময়দানে খোলা জায়গা ছিল, সেখানে চাওয়ালা, মুড়িওয়ালা সবাই ঢুকতে পারত, খোলামেলা ছিল।
লিটল ম্যাগ তারাও অনেক খোলামেলা, সবাই যেতে পারতো। এবার কি হয়েছে, ওরা কি করলো, এই যে এইটা করা মানে কি, ঘিরে দেওয়া হলো। এইবার মাল ফেলো, টাকা ফেলো, স্টল নাও, মাল ফেলো, টাকা ফেলো, স্টল নাও। অর্থাৎ গিল্ডের বলুন, যেই বলুন, যারা দায়িত্বে আছেন তারাও লাভবান হলো। প্রচুর ইনকাম হয় এখন বইমেলা থেকে, এইসব খাবারের স্টল থেকে। আর গরিব চাওয়ালা, ঝালমুড়িওয়ালা তো ক্ষমতা নেই তাদের টাকা দেওয়ার, তাই তারা ঢুকতে পারে না। দু একবার চুপি চুপি কেউ ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ, দালাল পুলিশ, ওদেরও তো আগামীতে মানে বুঝতেই পারছেন কি করবেন। এই মধ্যবিত্তকে দিয়েই তো ওরা কাজে লাগায় নিম্নবিত্তকে ধ্বংস করার জন্য, তারপরে মধ্যবিত্তকে ওরা ধ্বংস করে দেয়। এই যে দিচ্ছে এখন কাজ করিয়ে নিয়ে, তাই তো, এটাই তো প্রক্রিয়া, কাঁটা দিয়ে কাঁটা তোলা। তো তাদেরকে তাড়া করে। কি ভয়ানক পরিস্থিতি, কি অমানবিকতা। এই হলো সভ্যতা। দেখবেন সেখানে খাবার স্টলের পেছনে কত টাকা করে নেয়, জমা পড়ে। সেই টাকা জনগণের কি স্বার্থে, কিভাবে কাদের কাছে যায়। তো এই জায়গাটা বুঝতে হবে আমাদের। এটা একটা প্রক্রিয়া, এর মধ্যে আমরাও আছি। এই তো আপনার বাবা কাকা যদি এই প্রক্রিয়ার মধ্যে থাকেন এবং এইরকম ধরনের কাজকর্ম করেন, তারাও লাভবান হচ্ছেন। কিন্তু লাভবান হতে 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 এক সময় যখন ওরা দেখবে আর কাজ দরকার নেই, ওরা ছেটে ফেলবে। তাই এখন ছেটে ফেলছে ওরা শিক্ষক সমাজকে, কর্পোরেটেও ছেটে ফেলছে বিভিন্ন কর্মচারীকে। এটা একটা প্রক্রিয়া, কিন্তু বোঝার জন্য আমি বলছি, এগুলো আটকাতে পারবেন না। তবে হ্যাঁ, নিজের এলাকায় হলে প্রতিবাদ করতে পারেন সাধ্যমতো, মানুষকে বোঝাতে পারেন। তবে একটা সময় তো এগুলো আবার ফিরে আসবেই। ভাঙতে 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 যখন আর ভাঙার কিছু থাকবে না, তখন মানুষ গড়বে। সেটা দেরি আছে এখনো, টোটাল কন্ট্রোলটা হোক। তো এই সোনাঝুরি হাটেও দেখবেন এরকম অনেক গরিব দরিদ্র আদিবাসী, অনেক গামছাওয়ালা কাঁধে গামছা নিয়ে বিক্রি করে। ভালো ব্যবসাপাতি হয়, সেটা ওদের কাছে খবর এসেছে। এবার এটাকে ওরা টোটাল কন্ট্রোলের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ ওই বইমেলার মতো করে দেখবেন কোনো জায়গায় নিয়ে গিয়ে ঘিরে টিরে দেবে এবং ওখান থেকে তুলে দেবে, ফাঁকাটা তুলে দেবে, যাতে করে গরিব মানুষ করে খেতে না পারে, দূষণের নাম করে। দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কি আমরা ইতিমধ্যেই জানি। পলিসি, কন্ট্রোল পলিসি, টোটাল কন্ট্রোল পলিসি। তারপরে কি হবে দেখবেন, এদের কারণে অনেক কর্পোরেট, সেখানে অনেক কিছু জায়গা আছে যেখানে এইসব হ্যান্ডিক্রাফট বিক্রি হয় 3 গুণ 4 গুণ 5 গুণ দামে, সেখানে লোক যায় না। এরকম অনেক শোরুম আছে শান্তিনিকেতন এলাকায়, এবং অনেক রিসোর্টের শোরুমে এগুলো বিক্রি হয়। মানুষ সেখানে যায় না, মানুষ তো এখানেই যাবে যেখানে কমে পাচ্ছে, স্বাভাবিক, এবং স্বাভাবিকভাবেই সেখানে যাবে। তখন ওদের দেখেছে যে মুশকিল, এদের জন্য তো আমাদের বিক্রি হচ্ছে না। তাই এমনকি দেখবেন সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গা আছে শান্তিনিকেতনে, সেখানে দাম অনেক বেশি এই তুলনায়, সোনাঝুরির তুলনায়। কারণ সেখানে টাকা দিয়ে স্টল নিতে হয়, স্বাভাবিক, সেখানে কর্তৃপক্ষ লাভ করেন। তো এরকম আরো অনেক তথাকথিত ঝাঁঝকঝকে আউটলেট আগামীতে হবে, তার কারণে এই যাতে করে সেগুলো ভালো করে চলে। এবং এই জন্য সোনাঝুরি হাটকে নিয়ে ওদের মাথা ব্যথা শুরু হয়েছে। কত দূষণ হচ্ছে, বাপ রে বাপ, ওখানে কত লক্ষ যেন লোক হয়, এমন অবস্থা। সেখানে যেন মনে হচ্ছে কত কার্বন মনোক্সাইড, কত কিছু টায়ার পড়ানো হচ্ছে, দূষণ হচ্ছে। তারপরে করে নিয়ে বইমেলার মতো করে ওরা কন্ট্রোল করে চড়া দামে স্টল নাও, মাল ফেলো, মাল কামাও। যাদের নেই, এই গামছাওয়ালা বলুন, এই ছোটখাটো যারা বানায়, হ্যান্ডিক্রাফট বানায়, তারা সেখানে আউট হয়ে যাবেন। এটাই ওদের লক্ষ্য। আর দূষণের কথা যদি বলেন, দেখবেন ওই এলাকাতে খোয়াইকে ঘিরে আরো ওই আশেপাশে বিধিকে তোয়াক্কা রেখে, তোয়াক্কা না করে, কোপাই নদীকে তোয়াক্কা না করে এখন বহু রিসোর্ট তৈরি হয়েছে, যাদের টাকা দিয়ে তৈরি, সিম্পলি টাকা দিয়ে তৈরি হয়েছে। ওদের কিন্তু কিচ্ছু হবে না। ওরা পরিবেশ বিধি যতই অমান্য করুক,
যতই নদীর গায়ে গিয়ে রিসোর্ট বানাক, যতই অরণ্য কেটে রিসোর্ট বানাক, আদানিতে দেখতেই পাচ্ছেন ওদের কিচ্ছু হবে না। বলছি কি হবে? টাকা দিলেই ওদের মাপ। টাকা দিলেই দত্তবাবুরা চুপ করে যাবেন। দত্তবাবু ওটা দিয়ে ছোট্ট করে বলবেন, ব্যাস এই পর্যন্তই, দত্তবাবুরা চেপে যাবেন। না না, আসলে কি ওই আর কি, ওখানে তো আর তেমন দূষণ হচ্ছে না, সার্টিফিকেট তো পেয়েই গেছে ওরা, আর টাকা দিলেই দূষণ সার্টিফিকেট পাওয়া যায়, আপনারা ভালো করেই জানেন। কারণ এসব বড় বড় রিসোর্টগুলোতে কারা যান, বড় বড় কর্তা, আমলা, গামলা, তাদের তো সব রিসোর্ট চাই না। ওদের কিছু হবে না, যতই ওরা দূষণ বিধি না মানুক, পরিবেশ বিধি না মানুক, কিচ্ছু হবে না। ওরা টাকা দিয়ে সব সামনে নেবে, দেখতে থাকবেন, মিলিয়ে নেবেন আমার কথা। কটা রিসোর্ট ভাঙা হয় ওখানে। কিন্তু সোনাঝুরি হাট তো গরিব মানুষের করে কমে খাওয়ার জায়গা, ওটাকে ওরা সহজেই তুলে দিতে পারে, তুলে দিয়ে টোটাল কন্ট্রোলের আওতায় নিয়ে আসতে পারে। কারণ মানুষের ঐক্য নেই, একতা নেই। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বিজেপি, কেউ তৃণমূল, এটা করে দিয়েছে ওরা। গরিব মানুষের মধ্যে ওই ভাবটা যথেষ্ট রকম প্রবল, তাই তাদেরকে ছত্রভঙ্গ করা, ঐক্যবদ্ধ হতে না দেওয়া খুবই সহজ। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের দেখে যেতে হবে এসব। বড়জোর কিছু মানুষকে বলতে পারবেন, বোঝাতে পারবেন, এই পর্যন্তই। কিন্তু সংখ্যাটা না বাড়লে এই ডিজিটাল কন্ট্রোল বলুন, টোটাল কন্ট্রোল বলুন, কর্পোরেট জায়নিস্ট কন্ট্রোল বলুন, তাকে রুখে দেওয়া অসম্ভব। এই প্রক্রিয়া চলছে। যাই হোক, যারা ওই এলাকায় থাকেন, আমার বহু সহযোদ্ধা ওসব এলাকায় থাকেন, আছেন বা যান সেখানে কেনাকাটা করতে, যদি যান এর মধ্যে যেতে হয় বা ওইদিকে ঘোরাঘুরি করেন, অন্তত এই কাজটুকু করে আসুন। শান্তিনিকেতনে অনেকেই তো বেড়াতে বেড়াতে যান, সেই সোনাঝুরির মানুষগুলোকে যারা বিক্রি বাট্টা করেন তাদেরকে মনোবল জুগিয়ে আসুন। ষড়যন্ত্রটা একটু খুলে বলার চেষ্টা করুন। আমি গিয়েছি, বলেছি যতটা সম্ভব, আবার যাব দরকার হলে, অনুষ্ঠানের পরে ইচ্ছে আছে। কিন্তু আরো মানুষকে চাই, সেখানকার মানুষকে। শুধু সোনাঝুরির হাট নয়, যে কোনো জায়গায় যখন হাট তুলে দেওয়া হবে দূষণের নাম করে, সেক্ষেত্রে ছোট ছোট ভূমিকা যতটুকু আপনারা পারেন, অন্তত নিজেদের বিবেকের কাছে পরিষ্কার থাকা যে আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাইড মাই বেস্ট, দ্যাটস অল। এই প্রক্রিয়াকে আটকানো যাবে না, এটা সোশিও ইকোনমিক এজেন্ডা। কিন্তু অন্তত কিছুটা মানুষ যাতে যা বোঝে, সতর্ক হয়, অ্যালার্ট হয়, একটু রেজিস্ট্যান্স যখন তৈরি হয়। তবে এই কারণে কি বলুন তো, এটার জন্য দায়ী কিন্তু আসলে গভীরে গেলে এই মধ্যবিত্ত মানুষ এবং উচ্চবিত্ত মানুষ, এরাই দায়ী। আর বোলপুর শান্তিনিকেতনে তো মূলত মধ্যবিত্তরাই যায়, উচ্চবিত্ত বিলিয়নিয়ার আর কতজন যায় হয়তো কেউ কেউ, জানা নেই। মানসিকতাটা কি বলুন তো, দুর্দান্ত রিসোর্টের ব্যালকনিতে বসে আপনি প্রকৃতি দেখবেন, মাটিতে নামবেন না। এই যে মানসিকতা, আপনার প্রকৃতিও চাই। এসি ঘরের ব্যালকনি থেকে আপনি এসি ঘরের ব্যালকনি, সংলগ্ন ব্যালকনি, জানালা থেকে আপনি প্রকৃতিকে দেখবেন, প্রকৃতির মাটি মাখবেন না, ধুলো মাখবেন না। ভদ্রলোক না, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই তো এই রিসোর্টগুলো জন্মেছে, তাই না? এই মানসিকতা থেকেই এই রিসোর্টগুলোর জন্ম, অরণ্যের বুকে, অরণ্যকে ধ্বংস করে। আপনি যদি অরণ্যের মধ্যে থাকতে পারতেন, অরণ্যের সঙ্গে মিশে যেতে পারতেন, মানুষের সঙ্গে যদি আপনাদের বিচ্ছিন্নতা তৈরি না হতো, যার মূলে আপনারা নিজেরাই এই বিচ্ছিন্নতা তৈরি করেছেন, তাহলে কি আপনাদের এই রিসোর্টের প্রয়োজন হতো থাকার? হতো না। কিন্তু
ভদ্রলোকেরা পারে না গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে, তাদের বাড়িতে, আদিবাসীদের বাড়িতে গিয়ে থাকতে। ছি, থাকা যায় না ওসব জায়গায়, না? তাহলে এই মানসিকতা যত বেড়েছে তত বেশি করে এই মধ্যবিত্তের মধ্যে যাদের মাল করে একটু বেশি উচ্চবিত্ত, তারা রিসোর্টগুলো বানিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, শান্তিনিকেতনের এইসব অরণ্য, জঙ্গল টঙ্গলের ভেতরে বা আশপাশে যত রিসোর্ট হয়েছে, কারা বানিয়েছে? তাদের মালিক কি আদিবাসীরা, স্থানীয় মানুষ? না, কলকাতার পুঁজিপতিরা। তারাই ওখানে ওসব রিসোর্ট বানিয়েছে। আর সেখানে যায় কারা? কলকাতার মধ্যবিত্ত ভদ্রলোকেরা যায়, একটু ছবি টবি তোলে, অরণ্যের মুখে ঘুরে বেড়ালাম, সেলফি টেলফি দেয়, আদিবাসী মানুষের সাথেও সেলফি টেলফি দেয়। তারপরে ওই যে সোনাঝুরিতে গিয়ে ওইটা নাচানাচি করেন আর কি আদিবাসী নারীদের সাথে, তারাও দুটো পয়সার জন্য অপেক্ষায় থাকেন। এভাবেই তো চলছিল। কিন্তু যেখানে যান, যেখান থেকে ভ্রমণ সুখ নিয়ে ফিরে আসেন, ছবি তুলে আসেন, টিআরপি বাড়ান, সেই সব মানুষের জীবন জীবিকা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। চিন্তা আছে? নেই। তারা কি প্রতিবাদ করবেন? যারা এই সোনাঝুরির হাটে গিয়ে আদিবাসী নারীদের সঙ্গে নৃত্যের ছবি ভিডিও করে এসেছিলেন, বা অনেক কম দামে 4 চাকা ভর্তি করে মালপত্র কিনে এনেছিলেন, প্রতিবাদ করবেন? এই দত্তবাবুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? মনে হয় না, মনে হয় না। কারণ ভদ্রলোক মাত্রই ঝামেলায় না জড়ানো সুবিধেবাদী মানুষ, ব্যতিক্রম নমস্য। আর তাই এই মধ্যবিত্ত শ্রেণী মহাকালের নিয়মে তাদের যে বিনাশ ঘটছে, চাকরি বাকরি শেষ, ছাঁটাই পর্ব চলেছে, কারা যাচ্ছে? কর্পোরেট বলুন, সরকারি চাকরি বলুন, কাদের ওপর খাড়া নামছে? এই মধ্যবিত্ত শ্রেণী। তারা সজ্ঞানে না হোক অজ্ঞানে অবচেতনে তো পাপ করেছেন, অন্যায় করেছেন। একটা বললাম, উদাহরণ তো দিলামই আপনাদের চোখের সামনে। আমরা ভাবি না তাই, আমরা তো নির্দোষ ছিলাম, আমাদের কি হলো? এটাই মহাকালের প্রক্রিয়া। আমরা দেখি না, বুঝি না, কিন্তু মহাকাল তো নজর রাখেন। কিন্তু সোনাঝুরি হাট যতই টোটাল কন্ট্রোল করে দিন, বইমেলা যতই টোটাল কন্ট্রোল করে দিন, ওই গ্রামের অশিক্ষিত, তথাকথিত অশিক্ষিত, নিম্নবিত্ত, গরিব মানুষগুলোই কিন্তু টিকে থাকবে আগামীতে। ওরা রক্তবীজের জাত, ওরা টিকে থাকবে, ওরা ওই অভাবের মধ্যেই সন্তান উৎপন্ন করবে। এবং আগামীকে নিয়ন্ত্রণ করবে প্রকৃতি। বিশ্বাস হচ্ছে না? মিলিয়ে নেবেন কিভাবে মধ্যবিত্ত শ্রেণী, তথাকথিত শিক্ষিত শ্রেণী শূন্য হয়ে যায়। উচ্চ শিক্ষা, উচ্চ স্ট্যাটাস, উচ্চ দেখনদারি, কিন্তু শূন্য, বংশধর শূন্য, নেই উত্তরাধিকারী, শূন্য। এটা আগামীতে আরো হবে, জীবিকার অভাবে হবে। কারণ এইসব খেটে খাওয়া, তথাকথিত নিম্নবিত্ত, মাটিতে মুখ দিয়ে চলা গরিব মানুষগুলোর মতো সাধারণ গরিব দারিদ্র্যের মধ্যে থেকে তারা সন্তান উৎপন্ন করতে পারবেন না। এই মানসিকতাই নেই। এটা প্রকৃতির লীলা। আমি বলছি না তারা করুন, না, চাইলেও পারবেন না, এটা প্রকৃতির প্রক্রিয়া। তাই তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, মধ্যবিত্তের বিনাশ ঘটবে। আর বাকি যারা রয়ে গেলেন একদম নিচের দিকের, ওই যে বললাম টপ থাকবে আর বটম থাকবে, তাদেরকে তারা অবশ্যই প্রথমে এই প্রভুদের উপর নির্ভর করে বেঁচে থাকবেন। উপায় নেই, তাদেরও বাঁচতেই হবে, কন্ট্রোল। কিন্তু বিক্ষোভ বলুন, লড়াই বলুন, প্রতিবাদ বলুন, এইখান থেকে, এই শ্রেণী থেকেই তখন উঠে আসবে। আর এই ভয় প্রভুরা পাচ্ছেন বলেই কিউআর কোড, এসআইআর, আধার এখন শুধু ছবি থাকবে আর কিউআর কোড থাকবে, ঠিকানা থাকবে না।
এই বলে বিভিন্নভাবে মানুষকে টোটাল কন্ট্রোল, ডিজিটাল কন্ট্রোলের মধ্যে আনতে চাইছেন, যাতে আগামীতে ভয় দেখানো আরো সহজ হয়, নজরদারি করা আরো সহজ হয়। তাহলে প্রভুরা মধ্যবিত্তদের ভয় পায় না, কারণ প্রভুরা জানে মধ্যবিত্তরা দালাল, মধ্যবিত্তরা প্রভুদেরকে সাহায্য করে, তাদের এজেন্ডা রূপায়ণে সাহায্য করে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, তাদের হয়েই কাজ করে, কারণ ফিয়াট কারেন্সি, চাকরি তারা দেয়। আর প্রভুরা চাকরি দেয় বলেই প্রভুদের দালালি মধ্যবিত্তরা করে আসছে এবং করবে। কিন্তু যারা স্বনিযুক্তি করে, নিজের হাতের কাজ করে উপার্জন করে, যারা চাকরি করে না, তাদেরই প্রভুরা ভয় পায় বেশি। ওরে বাবা, এ তো আমাদের পরোয়া করে না, দিব্যি নিজেরটা নিজের চালিয়ে নিচ্ছে। আর তাই তাদেরকে তাদের সর্বনাশ করে ভাতা ধরিয়ে দিয়ে, চাকরি তো দিতে পারবে না, ভাতা ধরিয়ে দিয়ে তাদেরকে টোটাল কন্ট্রোলের মধ্যে আনা হচ্ছে, সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রভুরা সেটা প্ল্যানফুলি করেছে। তাই মধ্যবিত্তরা যেমন চাকরির আশা করে, এই নিম্নবিত্তরা, গরিবরা ভাতার আশা করে। কিন্তু এটাও একটা সময় থামবে। চাকরি যেমন আর দিতে পারবে না, যে দিচ্ছে না, কোথায় চাকরি, কোথায়, তেমনি ভাতাটাও একটা সময় দিতে পারবে না। ওরা জানে, আর এই কারণেই ডেটাগুলো নিয়ে রাখছে, কিউআর কোড নিয়ে রাখছে, পরে যাতে করে কায়দা কানুন করে দমন পীড়ন চালানো যায়। কিন্তু শেষ রক্ষা তো হবে না। এটাই এক সময় প্রসেস কালমিনেট করতে করতে মানুষ রুখে দাঁড়াবে। আমার দৃঢ় বিশ্বাস রুখে দাঁড়াবে। তাই এই ব্যাপারটাই আগামীর এই বার্তাটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেই। তাই মনে রাখবেন যে এই সোশিও ইকোনমিক কনস্পিরেসি, সোশিও ইকোনমিক এজেন্ডা আপনি থামাতে পারবেন না। ইউ ক্যানট থোয়ার্ট ইট, ইউ ক্যানট স্টপ ইট। কিন্তু প্রসেসটা বুঝে, মস্তিষ্ককে ব্যবহার করে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যতটা সম্ভব। ইউ ক্যান অ্যাভয়েড বিইং ইটস ভিকটিম, যেটা করোনা ভ্যাকসিন প্রত্যাখ্যান করে আপনারা নিজেদের বাঁচাতে পেরেছেন। তেমনি আগামীতেও আরও ভ্যাকসিন, আরও ড্রাগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন, পরিস্থিতি থেকে বাঁচাতে পারবেন বলেই আমার বিশ্বাস। আর এই বেঁচে যাওয়া মানুষগুলোই ওদের আতঙ্কের কারণ হবে আগামীতে। তাই আমাদের সংখ্যাটা আরও বাড়াতে হবে, সচেতনতার প্রসার আরও ঘটাতে হবে। আজ এই পর্যন্তই। 6 ডিসেম্বর দেখা হচ্ছে। এর মধ্যে আমি অবশ্যই আরও কিছু লাইভ করব। ভালো থাকুন। শুভরাত্রি।